ওকে, আসসালামু আলাইকুম। ওকে, আমি একটু ক্লাসটা একটু শেয়ার করি আগে, ঠিক আছে? ওকে, মোটামুটি আমাদের সাথে অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গেছো। ওকে, আমরা শুরু করে দিই, কি বলো? একটু সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আমি একটু ক্লাসটা একটু। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আগে এখানে ক্লাসটা করো, তারপর ইউটিউবের কথা ভাবো, ঠিক আছে? আগে এখানে ভালো মতো ক্লাসটা করো। ওকে, ঠিক আছে। ওকে, ডান। ওয়ালাইকুম আসসালাম। ওকে, শোনো ভাইয়ারা, ক্লাসে অনেকে যুক্ত হয়ে গেছো। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও, এবং আমার সব লেখা দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও। একটু আমাকে কাইন্ডলি জানাও আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও। আচ্ছা, একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, যারা যারা ক্লাস করবে। তুমি জানো যে যে সকল তোমার যে সকল ফ্রেন্ডরা ক্লাস করবে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও, যাতে ক্লাসটা একটু তারা করতে পারে, ঠিক আছে? ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ডান। তো আমরা সংক্ষেপে শুরু করি। দেখতে দেখতে তোমাদের গুচ্ছ এক্সাম শেষ হয়ে গেছে। গুচ্ছ এক্সাম শেষ মানে কি, গুচ্ছর রেজাল্ট দিয়ে দিচ্ছে, তাই না? তো গুচ্ছর রেজাল্টের মধ্যে কালকের আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এটা বলার কারণ কি একটু পরে বলতেছি। একটা বিশাল অ্যানাউন্সমেন্ট আছে গুচ্ছর রেজাল্ট নিয়ে। তো গুচ্ছর রেজাল্টটা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট হয়েছে তোমাদের বেশিরভাগই শিক্ষার্থীদের। আবার অনেকের আশানুরূপ রেজাল্ট হয়নি। এটা ভাগ্য সহায় ছিল না, হয়তোবা পরিশ্রমে কিছুটা ঘাটতি ছিল, হয়তোবা টেকনিকে কিছুটা ঘাটতি ছিল, তার কারণে হয়তোবা অনেকেরই হয়নি। কিন্তু হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। আমরা ইনশাল্লাহ নতুনভাবে কি করব, শুরু করতে হবে। তো নতুনভাবে শুরু করার ক্ষেত্রে আমাদের কৃষিগুচ্ছ অ্যাডমিশন টেস্ট এখন সামনে রয়েছে। তো আমি সবসময় একটা কথা বলি কি, তোমার শেষ ভালো যার সব ভালো তার। এটা কেন জানো? কারণ হলো যে কৃষিগুচ্ছ অ্যাডমিশন টেস্টে, কৃষিগুচ্ছ বিশেষ করে কৃষিগুচ্ছ অ্যাডমিশন টেস্টে তুমি যদি শেষটা রাঙ্গিয়ে তুলতে পারো, তাহলে এটা তোমার জন্য সবচেয়ে বড় পাওয়া থাকবে। এখন তোমার মনে হতে পারে কেন ভাইয়া, এটা আসলে কেন রাঙ্গিয়ে তুললে এটা আমার সবচেয়ে বড় পাওয়া হবে? তার কয়েকটা কারণ আমি বলি তোমাকে। কৃষিগুচ্ছ অ্যাডমিশন টেস্ট, ঠিক আছে? এই অ্যাডমিশন টেস্টটা এক অন্যরকম অ্যাডমিশন টেস্ট। এটার কারণ কি? এটার কারণ হলো যে অ্যাডমিশন টেস্টটা এক্ষেত্রে সবার লাস্টে হয়। দুয়েতে ভালো ভালো স্টুডেন্ট যারা থাকে তারা ওইভাবে প্রস্তুতি ছাড়াই এক্সাম দেয়। তখন এটা তোমাদের জন্য একটা বড় আকাঙ্ক্ষিত এক্সাম থাকে, তখন তোমরা প্রস্তুতি নিয়ে এক্সাম দাও। কিন্তু আবার দিন শেষে কি হয় জানো? যারা ওই যে অবহেলা করে এক্সাম দিয়েছে, কিন্তু যারা চান্স পেয়ে গেছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সত্ত্বেও আবার কৃষিতে এসে পরীক্ষা দিচ্ছে, আবারও চান্স হয়ে গেছে। আর তুমি অনেক পরিশ্রম করে এই লাস্ট 2 মাসে চান্স পেয়েছো, ভালো মতো চান্স পেয়েছো, মানে টপ করছো। তোমরা দুইজনেই দেখবা যে কৃষিতে এসে পড়তেছো। তার মানে ও এতগুলো জায়গা ছেড়ে কৃষিতে এসে পড়তেছে, আর তুমি সবগুলো জায়গায় ব্যর্থ হয়ে কৃষিতে এসে পড়তেছো। এমন অনেক অনেক উদাহরণ রয়েছে যারা গুচ্ছেও চান্স পায়নি, তারপর কৃষিতে এসে ভালো করছে। তাই আমি তোমাদেরকে একটা বড় উদাহরণ দিতে পারি। আমাদের অনেক গত বছর অনেক শিক্ষার্থীরা রয়েছে, এমনকি টপ 10-এও রয়েছে, যারা কি হয়েছে বলতো ভাইয়া? যারা কি হয়েছে? আচ্ছা, যারা কি হয়েছে, আমরা
আচ্ছা, একজন জিজ্ঞেস করছে ভাই প্রশ্ন ব্যাংক সলভ, না এটার নাম হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস, কিন্তু আমরা বেসিক থেকে সবকিছু পড়াই। এটা হয়তোবা বাপ্পি তুমি হয়তোবা খেয়াল করোনি, ঠিক আছে? তো একবারে শুনো ভালো মতো কথাগুলো। প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস এটা তোমাদের, যদি তোমাদের এইটাতে ঘাটতি থাকে আমরা আবার এই ক্লাসটা নেওয়া হবে, ঠিক আছে বাপ্পি? ওকে, শুনো তো মেইন কথায় আসি। তারপরে তোমরা কি করলা, ঘুরে দাঁড়িয়েছো, ওই যে তোমার ফ্রেন্ডও এসে চান্স পেয়েছে, তুমিও চান্স পেয়েছো, তোমরা দুইজনে এসে ভর্তি হয়েছো। তো এটা তোমাদের জন্য অনেক বড় পাওয়া থাকবে যে আমার এই ফ্রেন্ডটা তো এত জায়গায় চান্স পাওয়া সত্ত্বেও এখন কৃষিতে পড়তেছে, আর আর কি বলতো ভাইয়া, আর আমি এত জায়গায় ব্যর্থ হওয়ার পরে কৃষিতে পড়তেছে। অহরহ উদাহরণ রয়েছে যাদের জিপিএ মার কম, মনে হচ্ছে খুবই হতাশ, মনে হচ্ছে কিচ্ছু পারবো না। তোমাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি, তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে অনেক 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 সুযোগ রয়েছে ভাইয়া। 35, 36, 37 দিও, জিপিএ মার্ক দিও, টপ 10, টপ 100 এর পজিশন যারা আনতে পারে, তাহলে তুমি কেন পারবা না ভাইয়া? এটা অবাস্তব কিচ্ছু না। মেইন এক্সামটাই বড় এক্সাম, যে মেইন এক্সামে ভালো করবে সেই ভালো করতে পারবে, ঠিক আছে? তো ইনশাল্লাহ আমি আশা করি বুঝাতে পারতেছি। ওকে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া টেক পাঠাইছি, গ্রুপে অ্যাকসেপ্ট করেনি, একটু অপেক্ষা করো ভাইয়া। আজকে এত বেশি প্রেশার যাচ্ছে যেটা আমরা চিন্তার বাইরে ছিল, এত প্রেশার, ঠিক আছে? আমরা নিতে পারতেছি না। আমাদের প্রায় কাজ করতেছে প্রায় 20 জনের উপরে, তারপরও তোমাদেরকে আমরা সঠিকভাবে কাজগুলা করতে পারতেছি না, কারণ এত বেশি প্রেশার যাচ্ছে, এত কল। আমরা লাস্ট 1 ঘন্টা ধরে সবাই একটু রেস্টে গেলাম, তারপর আমাদের কলগুলা থামতেছিল না, মানে এত কল, আমরা কল ধরার সুযোগ পাচ্ছিলাম না। আচ্ছা যাই হোক, এখন মেইন কথায় আসি। মেইন কথা হলো যে আজকে আমরা কি করব, আজকে আমরা ম্যাথের একটা চ্যাপ্টার করবো। এখন কথা হলো যে আমরা সবসময় বেসিক থেকে পড়ার চেষ্টা করব, তবে আমি আজকে যখন এটা পাবলিকলি সবার জন্য ক্লাসটা উন্মুক্ত করেছি, এটা মেইনলি আমার ছিল পেইড বেসের একটা ক্লাস, তারপরও আমি মনে হয়েছিল যে না, পেইড বেসের ক্লাস হলো, আমরা এটা কি করি, পাবলিকলি সবার সাথে উন্মুক্ত করে এই ক্লাসটা করি। তো পেইড বেসের একটা ক্লাস বলা চললে ভুল হবে, আমরা চেষ্টা করবো যে যদি এই ক্লাসটা আমরা পরিপূর্ণভাবে হয়তোবা লেখা আছে প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস, যদি পরিপূর্ণভাবে আমরা যদি কনসেপ্টগুলো ভালো মতো ক্লিয়ার না করি, আমরা পেইড বেসে এটা আবার ক্লাস নেব, এটা খুবই স্বাভাবিক, ঠিক আছে? কিন্তু আমার আজকের টার্গেট ছিল যেটা, সবাইকে একটা প্রশ্ন সম্বন্ধে একটা ধারণা দেওয়া, যে কি টাইপের কোশ্চেন হয়, এই সকল চ্যাপ্টারগুলো থেকে কি ধরনের কোশ্চেন হয়, আমি এটা সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য আজকের এই ক্লাসটা ডাকছি। এতে আমার পেইডের অনেক স্টুডেন্ট থাকবে, আমার ফ্রিরও অনেক স্টুডেন্ট থাকবে, এটা আমি জানি, ঠিক আছে? আমার পেইডের অনেক স্টুডেন্ট থাকবে, আমার ফ্রিরও অনেক স্টুডেন্ট থাকবে। তো এখানে যারাই যেখান থেকে থাকো না কেন, তো আমি লাস্ট একটা কথাই বলবো যে যদি তুমি গুচ্ছে চান্স পেয়ে থাকো ভাইয়া, তাহলে তোমার কাছে মনে হবে যে এটা তোমার জন্য একটা, ওই যে আমি একটা কথা বলতাম না, পায়ের নিচের মাটি তৈরি করা, তোমার ওরকম হয়ে গেছে। এখন তুমি শুধু এটাকে বুস্ট করে তুমি একটা ভালো রেজাল্ট করবে গুচ্ছের মধ্যে। আর যারা চান্স পাওনি, তুমি এটাকে জেদ হিসাবে কাজ করে, কারণ যারা চান্স পেয়ে গেছে তারা পড়াশোনায় অবহেলা করবে, এটা বেশিরভাগ শিক্ষার্থীরা এটা করে, যারা ধরো ঢাকা ইউনিভার্সিটিতে ভালো করছে, জাহাঙ্গীরনগরে, যারা ধরো বুয়েটে একটা সিটে এনশিওর করছে। আমাদের ব্যাচে একটা স্টুডেন্টকে আমরা পেয়েছিলাম যে বুয়েটে চান্স পাওয়া সত্ত্বেও সে আমাদের কোর্সে রয়েছে। যাই হোক, মজার একটা বিষয়, তাই না? তুমি অবাক হচ্ছ না, আল্লাহ বুয়েটে চান্স পাওয়ার পরও কেন আমাদের কোর্সে রয়েছে? হ্যাঁ আছে, কেন রয়েছে? সে টপ করার জন্য রয়েছে। যাই হোক, এমন অনেক শিক্ষার্থীরা আছে, তাই ভয় পাওয়ার কিচ্ছু নাই যে এরকম হয়েছে যে আল্লাহ তারাও আছে আমিও আছি। তো সমস্যা নেই ভাইয়া, আমরা ইনশাল্লাহ ভালো মতো সবকিছু করবো, ভালো মতো সবকিছু শেষ করবো, ঠিক আছে? তো আমরা এক কথা হলো যে আমরা এখন শুরু করবো পড়াশোনা। তো আমি পড়াশোনায় যাওয়ার আগে আমি তোমাদেরকে আগে কিছু কথা বলি, ঠিক আছে? আমি আগে তোমাদেরকে কিছু কথা বলি। আমরা আজকে কোন চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো? বহুপদী ও বহুপদী সমীকরণ, ঠিক না? আমরা ম্যাথের কোন চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো? দেখো, বহুপদী ও বহুপদী সমীকরণ। এখন কথা হচ্ছে বহুপদী কি? এই কথাটার নামের দ্বারা কি বুঝতেছো বলো তো ভাইয়া? একাধিক পদ থাকবে, তাই না? একাধিক পদ থাকবে। এখন কোশ্চেন হলো যে একাধিক পদ তো আমি তো বুঝলাম যে বহুপদী মানে তারা বোঝাচ্ছে যে একাধিক পদ থাকবে। আর বহুপদী সমীকরণ কি? যে সমীকরণে একাধিক পদ বিদ্যমান থাকে তাকে তো আমরা কি বলি? বহুপদী সমীকরণ বলি। আরো বা মজার বিষয় কি, তোমরা আমাদের অনেক শিক্ষার্থীরা একটা জিনিস জানো না, রাশি কি আর সমীকরণ কি। ধরো আমি বললাম এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটা কি? এটা একটা রাশি। কিন্তু আমি যখনই এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0 বলবো, তখন এটা হয়ে যাবে কি? সমীকরণ। এগুলো আমরা কম বেশি জানি। কিন্তু এখন একটা বড় প্রশ্ন থাকবে মনের মধ্যে, একটা বড় তোমাদের কাছে আমার কোশ্চেন থাকবে, ভাইয়া আমি তো বললাম যে একাধিক পদ থাকলে সেটা বহুপদী সমীকরণ, কিন্তু কথাটা কি সত্য? আমি যদি তোমাকে একটা কোশ্চেন করি যে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 4x ইনভার্স 1 প্লাস 5 ইকুয়াল টু 0, এটা কি বহুপদী সমীকরণ? তখন তুমি কি বলবা? এটা কি বহুপদী সমীকরণ কিনা? তার জন্য আমাদের একটা জিনিস জানা লাগবে, সকল সমীকরণ যে বহুপদী সমীকরণ হয়, একাধিক পদ থাকলে যে বহুপদী সমীকরণ হয় এমন কোনো কথা নাই। আবার আমি তোমাকে জিজ্ঞেস করলাম এক্স কিউব প্লাস 1 ইকুয়াল টু 0, আবার আমি তোমাকে জিজ্ঞেস করলাম এক্স স্কোয়ার ইকুয়াল টু 4, এখানে মধ্যে কোনটা বহুপদী সমীকরণ? এখন তুমি কোনটা বহুপদী সমীকরণ বলতে পারো বলো তো? 1 2 3, তোমাদের চোখে কার চোখে কোনটা বহুপদী সমীকরণ একটু আমাকে জানাও তো। কার চোখে কোনটা বহুপদী সমীকরণ একটু আমাকে জানাও।
একটু আমাকে জানাও কার চোখে কোনটা বহুপদী সমীকরণ। ভাই কোর্সে কিভাবে এনরোল করবো বলে দেন প্লিজ। কোর্সে হলো যে আমাদের যে বিকাশ নাম্বার আছে টাকাটা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও তাহলেই হবে। আচ্ছা দেখো দেখো ভাইয়া, অনেকে হয়তো বা বলতে পারতেছো, আবার অনেকে হয়তো বা বলতে পারতেছো না, ঠিক আছে। হ্যাঁ রুটিন দিব রে বাবা, রুটিন দিব তোমাদের ক্লাস 7 তারিখ থেকে, রুটিন ইনশাল্লাহ 3 বা 4 তারিখ পাবা। ওকে দেখো ভাইয়া, মেইন কথা হলো যে এই যে এখানের মধ্যে সবগুলা কিন্তু বহুপদী সমীকরণ নাই, কিন্তু সবগুলাতে তুমি দেখতেছো যে ভাইয়া এখানে তো একাধিক পদ আছে, তার মানে এটা বহুপদী সমীকরণ, এখানের মধ্যে একাধিক পদ আছে, 2টা পদ আছে, এটা বহুপদী, কিন্তু এখানের মধ্যে ওরকম ভাবে পদ নাই, এরকম তোমার কাছে মনে হতে পারে, কিন্তু জিনিসগুলো কিন্তু সত্যি না। সব জিনিসকে দেখি কি আমরা বিশ্বাস করতে পারি না, অনেকটা ব্যাপার এমন। দেখো ভাইয়া এই যে ইকুয়েশনটা রয়েছে এটা কিন্তু বহুপদী সমীকরণ না। তুমি অবাক হয়ে গেলা তাই না, তুমি অনেক অবাক হয়ে গেলা কেন ভাই এটা বহুপদী সমীকরণ না। সবসময় মনে রাখবা যে বহুপদী সমীকরণ হওয়ার শর্ত, বহুপদী সমীকরণ হওয়ার কি শর্ত, বহুপদী সমীকরণ হওয়ার শর্ত হলো যে এক্স এর যে পাওয়ার থাকবে বা ঘাত থাকবে বা কি থাকবে সূচক থাকবে, যে এক্স এর পাওয়ার বা ঘাত বা কি সূচক থাকবে সেটা অবশ্যই কি হতে হবে বলতো ভাইয়া, সেটা অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। কি হতে হবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা। সেটা যদি ঋণাত্মক হয় তাও আমাদের মেনে নেওয়া যাবে না, আর সেটা যদি ভগ্নাংশ হয় তাও আমরা মেনে নিতে পারবো না। তাহলে যদি ধরো এই যে ঋণাত্মক আছে, এই যে 4x ইনভার্স 1 মানে -1 আছে, ঋণাত্মক আছে, x এর পাওয়ার ঋণাত্মক আছে এই সমীকরণের মধ্যে, তার মানে এটা কোনোদিনও বহুপদী সমীকরণ হতে পারে না। যদি ভাইয়া x এর পাওয়ার থাকতো হাফ, x এর পাওয়ার যদি থাকতো হাফ, তাহলে এটাকে আমরা কি বলতাম? সমীকরণ বলতে পারতাম না। কিন্তু ভাইয়া তোমার কাছে দেখে এটা মনে হতে পারে ভাই এখানে তো একাধিক পদ, এখানে মাত্র 2টা পদ আছে, আর অথবা তোমাকে আমি যদি একটু বলি x³ = 0, এটা কি বহুপদী? হ্যাঁ ভাইয়া এটা বহুপদী। কিভাবে? x³ প্লাস 0 × x² প্লাস 0 × x = 0। দেখো এখানে কতগুলা পদ হয়ে গেছে, যেটা উজ্জ্বল রয়েছে সেটাও কিন্তু আমরা 0 দিয়ে গুণ করতে পারি। কিন্তু ভাই চাইলেও আমরা কি করতে পারবো না? নেগেটিভ এবং কি ভগ্নাংশ থাকলে আমরা কখনো তাকে কি বলতে পারবো না? বহুপদী সমীকরণ বলতে পারবো না। ক্লিয়ার হয়েছে কিনা? এরকম একটা প্রশ্ন কোনো এককালে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছিল, আর কোনোদিনও কোনো ইতিহাসে কোথাও আসে নাই, ঠিক আছে ভাইয়া। কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করাটা জরুরি যে সকল পদগুলাই যে থাকলেই যে একাধিক পদ থাকলে যে বহুপদী সমীকরণ হয় এমন কোনো কথা নাই, ঠিক আছে ভাইয়া। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। ওকে ঠিক আছে, আমরা এইটা দিই। এখন কথা হলো যে ভাইয়া আমরা তো বুঝলাম যে বহুপদী কি আর বহুপদীর সমীকরণ কি, আমরা এই জিনিসগুলো বুঝলাম, তাহলে আমরা এখন একটু পড়াশোনায় ঢুকি, তাই না? তো পড়াশোনায় ঢুকলে আমরা প্রথমত টাইপ 1 নিয়ে কথা বলবো। আমরা টাইপ 1 কি নিয়ে কথা বলবো একটু দেখি। আমি আরেকটা জিনিস তোমাদেরকে একটু শিখাই, এই যে বহুপদী ও বহুপদীর সমীকরণ এখানে 2টা পার্ট রয়েছে, একটা থাকে দ্বিঘাত সমীকরণ আর একটা থাকে ত্রিঘাত সমীকরণ। তাহলে আমরা কয়টা পার্ট নিয়ে কথা বলবো? 2টা পার্ট, দ্বিঘাত সমীকরণ আর একটা কি বলতো ভাইয়া? ত্রিঘাত সমীকরণ। কি? ত্রিঘাত সমীকরণ। আমি দ্বিঘাত সমীকরণটা যদি ভালো মতো বুঝে যাই তাহলে আমার ত্রিঘাত সমীকরণ বুঝতে কোনো অসুবিধা নাই। তাহলে আজকে আমাদের প্রথম আলোচ্য বিষয় থাকবে দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা টাইপ 1 আমরা চলে যাব দ্বিঘাত সমীকরণে, ঠিক আছে ভাইয়া। আমরা এই যে দেখো তোমাকে এখানে অনেক ধরনের কোশ্চেন রাখা হয়েছে, তাই না? এখানে তোমাকে অনেক ধরনের কোশ্চেন রাখা হয়েছে, কিন্তু না, প্রত্যেকটা কোশ্চেন আমরা কি করব? আলাদা আলাদা টাইপের মধ্যে সলভ করব। আগে আমরা কি করব? কনসেপ্ট দেখব। তাহলে আমরা একটু টাইপ 1 এ যাব। আমরা একটু কিসে যাব বলতো ভাইয়া? টাইপ 1 এ যাব। টাইপ 1 এর নাম লেখো। টাইপ 1 এর নাম লেখো। দ্বিঘাত সমীকরণের একটা পার্ট হলো কি? নিশ্চায়ক। কি ভাইয়া? নিশ্চায়ক। এখন তুমি বলতে পারো ভাইয়া নিশ্চায়ক কি ভাইয়া? নিশ্চায়ক কই থেকে চলে আসলো? আচ্ছা তোমাকে আগে আমি একটা মেইন কথা বলি, দ্বিঘাত সমীকরণের আদর্শ ইকুয়েশন কি বলতো ভাইয়া? দ্বিঘাত সমীকরণের আদর্শ ইকুয়েশন কি? ax² প্লাস bx প্লাস c = 0, তাই কিনা বলতো ভাইয়া? এটা হলো কি দ্বিঘাত সমীকরণে কি আদর্শ ইকুয়েশন। এখন এই যে দ্বিঘাত সমীকরণের আদর্শ ইকুয়েশন আছে, এটা যদি আমি জিজ্ঞেস করি ভাইয়ারা এটার একটু সমাধানটা বলো, তাহলে তুমি কি বলবা? তুমি ছোট্টবেলায় পড়ে আসছিলা, আমি সমাধানটা ভেঙে করাচ্ছি না, কারণ আজকে আমি কি করব? একসাথে কোশ্চেন ব্যাংকও সলভ করবো ভালো মতো, আর এর সাথে কনসেপ্টও দেওয়ার চেষ্টা করবো। মানে কনসেপ্ট এবং প্রশ্ন ব্যাংকের আমরা একটা মিশ্রিত প্রক্রিয়া আছে এখানে আজকে ক্রিয়েট করার চেষ্টা করবো। তাহলে x = কি হবে? -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, তাই কিনা বলতো ভাইয়া? এটা আমরা ছোট্টবেলায় দেখে আসছি। এখন কথা হলো যে ভাইয়া এখানে b কি, a কি, এই যে c কি? দেখো ভাইয়া এই যে এখানে এটা রয়েছে, এটা হলো কি x² এর সহ, বিটা কি, বিটা হলো x এর সহ, আর সিটা কি, সিটা হলো ধ্রুবক, ঠিক আছে ভাইয়া? এইখানে মানগুলা এটা নির্দেশ করতেছে। এখন খেয়াল করে দেখো ভাইয়া
এইখানের মধ্যে এই যে সমাধানটা আসছে, এই যে এক্স এর যে সমাধানটা আসছে, এই সমাধানের মধ্যে একটা মজার বিষয় দেখো ভাইয়া, এক্স ইকুয়াল টু তুমি এ বি সি সকল সংখ্যাগুলোকে আমরা কি ধরে নিচ্ছি, বাস্তব সংখ্যা ধরে নিচ্ছি। এ বি সি সবগুলা কি সংখ্যা আছে, বাস্তব সংখ্যা আছে। এখন মজার বিষয় দেখো ভাইয়া, এই যে যে বি আছে, এ আছে, সি আছে, তোমাদেরকে আমি যদি বলি যে এখানের মধ্যে বি এর মান ধরলাম -2 প্লাস আমি এ এর মান ধরলাম 1, বি এর মান ধরলাম 2, সি এর মান ধরলাম 3, এরকম ধরে নিলাম, ঠিক আছে ভাইয়া, এরকম ধরে নিলাম, মানে যেই কোনো আমি মান ধরে নিতে পারবো। তাহলে আমি বি এর মান একটা পাবো, এ এর মান একটা পাবো, আর এখানে দেখো √b স্কয়ারের একটা মান পাবো -4ac, তাই কিনা? এখন মজার বিষয় কি জানো ভাইয়া, তুমি রুটের মধ্যে দেখো এগুলো যা যা যেই থাকুক না কেন, এই যে বি এর মান, এ এর মান বসালে যাই বসাও না কেন, এগুলো সবসময় কি থাকবে, তোমার বাস্তব থাকবে ভাইয়া। কারণ এগুলো তো দেখো বাস্তবের সাথে যে কোনো একটা সংখ্যা গুণ করলে তো সেটা বাস্তবে থাকবে। কিন্তু ভাই একটা সমস্যা বাড়তেছে এখানের মধ্যে, রুট দেখো ভাইয়া, রুটের মধ্যে এই যে রুটের মধ্যে আছে কি বি স্কয়ার -4ac, কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করে দেখো ভাইয়া, এইখানে তো মানটা চাইলে কি আসতে পারে বলো তো ভাইয়া, রুটের মধ্যে মানটা চাইলে পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে। যখন বি এর মান ধরো 1 হবে আর সি এর মান ধরো কি হবে বলতো ভাইয়া, 2 হবে, তখন কি হবে, বি এর মান যদি 1, সি এর মান যদি 2, এর মান যদি 3 হয়, তাহলে তুমি দেখো তো এখানে কি বসাও তো, 1 স্কয়ার -4, এর মান 3, সি এর মান 2, তার মানে 1 মাইনাস কত আসতেছে, 426, মানে -23। রুটের মধ্যে মাইনাস আসতেছে, তার মানে রুটের মধ্যে মাইনাস মানে কি, অবাস্তব জিনিস আসতেছে। রুটের মধ্যে প্লাস আসতে পারে, রুটের মধ্যে শূন্য আসতে পারে, তাই কিনা বলতো ভাইয়া? কিন্তু এই জিনিসগুলো সবসময় বাস্তব থাকবে, এগুলো আমার কোনো পার্থক্য হবে না। আমার মেইন পার্থক্যটা হচ্ছে কি, রুটের মধ্যে মেইন সমস্যাটা বাড়তেছে। রুটের মধ্যে পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে, তখন পজিটিভ নেগেটিভ আসলে আমার এটা বাস্তব থাকতেছে না, এটা অবাস্তব হয়ে যাচ্ছে, অনেক সময় এটা শূন্য হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের ঘটনা ঘটতেছে না। কোন ক্ষেত্রে, রুটটা থাকার কারণে। রুটটা যদি না থাকতো তাহলে এই সমস্যাটা হইতো না, তাই কিনা? রুটটা থাকার কারণে এটা বাস্তব জিনিসটাও কেউ অবাস্তব বানায় দিচ্ছে রুটের ভিতরে মাইনাস থাকলে, তাই কিনা? তাহলে সমস্যাটা বাড়তেছে কোথায়, এই রুটের মধ্যে বি স্কয়ার -4ac। তার মানে এই পুরো সমাধানটা কার উপর নির্ভর করতেছে বলতো ভাইয়া, এই বি স্কয়ার -4ac এর উপর। এই যে দেখো, এই বি স্কয়ার -4ac এর উপর এই পুরো সমাধানটা নির্ভর করতেছে। কারণ এটার মান চেঞ্জ হয়ে গেলে পুরো সমাধানটাই মান চেঞ্জ হয়ে যায়, এটার মানে একটু এদিক থেকে সেদিক ঘুরে গেলে পুরো সমাধানটার মানে ঘুরে যায়। তার মানে এই বি স্কয়ার -4ac যদি সমাধানটাকে নিশ্চিত করে থাকে, মানে সমাধানটার উপর নির্ভর করে থাকে, তাহলে সমাধানটাকে নিশ্চিত করে থাকলে আমরা বি স্কয়ার -4ac কি বলতে পারি বলতো ভাইয়া, নিশ্চয়ক বলতে পারি। তার মানে কি বলতো ভাইয়া, তার মানে বি স্কয়ার -4ac এটাকে আমরা কি বলবো বলতো ভাইয়া, নিশ্চয়ক বলবো। তার মানে এখান থেকে আমরা কি শিখে গেলাম বলতো ভাইয়া, এখান থেকে আমরা বুঝে গেলাম যে এই যে বি স্কয়ার -4ac এটা একটা সমাধানকে কি করতেছে, নিশ্চিত করতেছে। তার মানে কি, এটা এক প্রকার কি বলতো ভাইয়া, নিশ্চয়ক। এটার ক্ষমতা কি, এটার ক্ষমতা হলো পুরো সমাধানটাকে কি করতেছে বলতো, নাচাচ্ছে, এইভাবে ঘুরাচ্ছে, তাই কিনা? ক্লিয়ার কিনা? এই নিশ্চয়ক কথাটা কই থেকে আসছে, ক্লিয়ার হইছো কিনা? এখন খেয়াল করে দেখো ভাইয়া, এখন খেয়াল করে দেখো, এখানে মজার কয়েকটা বিষয় আছে। এই ডি, এই যে দেখো নিশ্চয়ক, এটাকে তোমার বইয়ে অনেক সময় ডি দিয়ে প্রকাশ করা হয়। এই ডি এর মান কখনো শূন্যের সমান হয়, কখনো শূন্যের চাইতে বড় হয়, কখনো শূন্যের চাইতে ছোট হয়। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া ডি এর মান যদি শূন্যের চাইতে বড় হয় তখন কি হবে, ডি এর মান যদি শূন্যের চাইতে ছোট হয় তখন কি হবে, তাই না? এরকম একটা ব্যাপার সেবার। চলো আমরা একটু এই জিনিসটা দেখবো। এখন কথা হলো যে ভাইয়া এগুলো কি কাজে লাগতেছে, আমি একটু পরে তোমাকে দেখাচ্ছি। দেখো আমরা একটু লিখি শর্ত, আমরা একটু লিখি শর্ত। লেখো শর্ত, শর্ত 1, ডি এর মান যদি তোমার ধরো শূন্যের সমান হয়, আমি কি দেখছিলাম বলতো ভাইয়া, এক্স ইকুয়াল টু কি দেখছিলাম, -b প্লাস মাইনাস √b স্কয়ার -4ac ডিভাইডেড বাই 2। এখন b স্কয়ার -4ac এর মান কি বলতো ভাইয়া, শূন্যের সমান, ঠিক আছে? আচ্ছা ক্লাসের স্লাইড গুলা চাই, আমাদের ক্লাসে সবে স্লাইড আছে রে বাবা, আমাদের ক্লাসে সব স্লাইড আছে। আমরা কি করতেছি, আমরা এক্সট্রা করে বেসিক শিখতেছি, ঠিক আছে? আমরা বেসিক শিখার কারণে আমরা কি করতেছি বলতো ভাইয়া, আমরা এক্সট্রা পেজ গুলা কালেক্ট করে নিচ্ছি, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। এখন দেখো ভাইয়া, ডি এর মান যদি শূন্যের সমান হয়, নিশ্চয়কের মান যদি শূন্যের সমান হয় তখন কি হবে, চলো আমরা একটু দেখি। এই যে দেখো ভাইয়া, এই জায়গাটায় কত হয়ে যাবে, বি স্কয়ার -4ac কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তার মানে এক্স ইকুয়াল টু -b প্লাস মাইনাস √0 ডিভাইডেড বাই 2a। তার মানে কি, -b প্লাস 0/2a -b -0/2a, এমন তো। তার মানে দুইটা মানে আসতেছে কি, -b/2a -b/2a, তাই কিনা বলতো ভাইয়া? যখন নিশ্চয়কের মান কি হইতেছে, শূন্যের সমান হইতেছে। তাহলে নিশ্চয়কের মান যখন শূন্যের সমান হয় তখন একটু খেয়াল করে দেখো, এই যে মূলগুলা কি হয়েছে বলতো ভাইয়া, মূলগুলা কি আসছে বলো, মূলগুলা বাস্তব নাকি অবাস্তব, কেউ একজন আমাকে বলো। মূলগুলা কি আসছে, মূলগুলা বাস্তব আসছে, কারণ এখানে তো কোনো রুট নাই, এখানে তো কোনো আই জাতীয় ফাংশন নাই। রুট এবং আই জাতীয় ফাংশন থাকলে
তাহলে আমি কি বলতে পারতাম বলতো ভাইয়া, এটা অবাস্তব আসার সম্ভাবনা রয়েছে, যেখানে রুটও নাই, শূন্য নাই, সরি আইও নাই, তার মানে এখান থেকে আমি বুঝে গেলাম যে দুইটা হলো বাস্তব। তাহলে মূলগুলো বাস্তব, মূলগুলো বাস্তব। এবং দেখো ভাইয়া এরা কি সমান নাকি অসমান? অবশ্যই সমান। মূলগুলো বাস্তব ও কি হবে বলতো ভাইয়া, ও সমান হবে, ও সমান হবে। এটা হলো কি আমার প্রথম শর্ত, এটা হলো কি আমার প্রথম শর্ত। এটা সুন্দর করে তুলে নিবা। এরপরে দেখো শর্ত 1 গেল, শর্ত 2 তে আসো। ডি এর মান যদি শূন্যের চাইতে বড় হয়, ডি এর মান কত আসলো? শূন্যের চাইতে বড়। সেটা কত? ধরো ভাইয়া ডি এর মান আসলো কত? মাইনাস বি প্লাস মাইনাস এই যে এই ডি এর মানটা শূন্যের চাইতে বড় মানে 2 ধরলাম, 2a। তাহলে একটা মান আসতেছে মাইনাস বি প্লাস √2/2a, আর একটা মান আসতেছে মাইনাস বি মাইনাস √2/√2 কি বলতো ভাইয়া? √2/2a, তাই কিনা? এমনও তো মান আসতেছে, এই একটা মান আসতেছে আর এই একটা মান আসতেছে। এখন তুমি আমাকে বলো ভাইয়া এই দুইটা মান সমান নাকি অসমান? আগে সমান অসমান বাদ দাও, আগে আমাকে বলো এটা হলো মূলগুলো বাস্তব নাকি অবাস্তব? তুমি তো দেখে বলো তো ভাইয়া মূলগুলো বাস্তব নাকি অবাস্তব, একটু বলো তো ভাইয়া মূলগুলো বাস্তব নাকি অবাস্তব, মূলগুলো বাস্তব নাকি অবাস্তব? দেখো ভাইয়া ভাইয়া কিছু ভাবে পড়া শুরু করব, একটু বলবেন ভাইয়া, কোশ্চেন লিংক পাচ্ছি না, একটু দিবেন ভাইয়া। আচ্ছা দেখো ভাইয়া এই নেটে কি কোনো প্রবলেম দিলে অবশ্যই জানাবা। দেখো মূলগুলা কি অবস্থায় আছে আমাকে একটু বলো। আচ্ছা এই নেট কি আটকে আছে নাকি আমি বুঝতেছি না। আচ্ছা নেট আটকে নাই, দেখো মূলগুলো কি আছে? বাস্তব আছে, কারণ রুট আছে কিন্তু রুটের মধ্যে কোনো মাইনাস নাই আর কোনো আই জাতীয় ফাংশন নাই, তার মানে মূলগুলো কি? মূলগুলো বাস্তব। তবে ভাইয়া সমান নাকি অসমান বলো তো ভাইয়া? দেখো মাইনাস বি প্লাস √2/2, মাইনাস বি মাইনাস √2/2, তার মানে মূলগুলো বাস্তব, একটা প্লাস একটা মাইনাস হওয়াতে এগুলো কি হবে? অসমান, অসমান, অসমান। এরপর আসো ভাইয়া থার্ড শর্ত। থার্ড শর্তটা কি বলতেছে? ডি এর মান শূন্য চাইতে ছোট হলে কি হবে? ডি এর মান শূন্য চাইতে ছোট হলে কি হবে? দেখো ভাইয়া ডি এর মান আমি একটু শূন্য চাইতে ছোট বসাই, দেখো কি হয়, কি হয় দেখো তো। এই যে দেখো মাইনাস বি প্লাস মাইনাস √2/2a, তাহলে এখান থেকে তুমি লিখতে পারো মাইনাস বি প্লাস √2/2a, তারপরে মাইনাস বি মাইনাস √2/2a। বলো তো ভাইয়া এই যে এই দুইটা মান কি? দেখো রুটের মধ্যে মাইনাস আছে ভাইয়া, রুটের মধ্যে কি আছে বলো তো ভাইয়া? রুটের মধ্যে কি আছে? মাইনাস আছে। রুটের মধ্যে মাইনাস থাকলে কি হবে বলো তো ভাইয়া? মূলগুলো কি হবে? মূলগুলো কি হবে বলো তো? মূলগুলো অবাস্তব, জটিল, অবাস্তব বা কি হবে? জটিল বা কাল্পনিক হবে, জটিল বা কি হবে? কাল্পনিক হবে বা কাল্পনিক হবে। আর কি হবে বলো তো ভাইয়া? সমান নাকি অসমান? দেখো একটার মাঝখানে প্লাস আর একটা মাঝখানে মাইনাস, তার মানে কি হবে? অসমান হবে। তার মানে এখান থেকে আমরা তিনটা শর্ত শিখছিলাম। কি কি শর্ত? একটা শিখছিলাম ডি এর মান যদি শূন্যের সমান হয় মূলগুলো বাস্তব ও সমান হবে, ডি এর মান যদি শূন্যের চাইতে বড় হয় মূলগুলো বাস্তব এবং অসমান হবে, ডি এর মান যদি শূন্যের চাইতে ছোট হয় মূলগুলো অবাস্তব, জটিল বা কাল্পনিক এবং কি হবে? অসমান হবে। তাহলে বুঝতে পারছো কি কে কনসেপ্ট? এটা হলো কি আমাদের টাইপ 1 এর কনসেপ্ট, নিশ্চয়কার আমাদের কনসেপ্ট গেল। এখন আমাকে বলো নিশ্চয়কার কনসেপ্ট কে বুঝতে পারছো? তাহলে আমরা কি করব? আমরা ম্যাথ সলভ করব। তাহলে আমরা কি করব? আমরা ম্যাথ সলভ করব। দেখি দেখি তোমরা একটু আমাকে জানাও, তোমরা জানো আমি আমাদের কোশ্চেন নেই, ঠিক আছে? আমি একটা কোশ্চেন নিব, দেখি কে করতে পারে, ঠিক আছে? ওকে আমরা প্রথম 5 নাম্বার কোশ্চেনটা সলভ করব, ঠিক আছে? ওকে আগে তোমরা আমাকে বলো কে 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 বুঝতে পারছো, কে কে বুঝতে পারছো এটা আমাকে বলো। কোশ্চেন কনসেপ্ট ক্লিয়ার কিনা, এই কনসেপ্ট ক্লিয়ার কিনা একটু ভাইয়াকে জানাও। ওকে এই কনসেপ্ট ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও। হ্যাঁ জানালা থেকে আলো আসে রে। আরে বাবা রে আমি আজকে যে পরিমাণ তাড়াহুড়া করে ক্লাসে আসছি, হিয়া তাওয়াসুম জিজ্ঞাসা করছে করছি কি ম্যাথ ক্লাস আপনি নিবেন? হ্যাঁ আমি নিব, কেন ক্লাস করবা না? যদি বলো যে ভাইয়া ক্লাস বুঝি না তাহলে টিচার চেঞ্জ করব। ওকে ওকে ক্লিয়ার, ওকে ওকে ক্লিয়ার, ঠিক আছে। ওকে যদি মনে হয় যে না ভাইয়া আপনার ক্লাস বুঝি না তাহলে টিচার চেঞ্জ করবো, কোনো সমস্যা নেই। হিয়া তাবাসসুম তোমাদের যদি কারো মতামত থাকে যে ভাইয়া ক্লাস এই টিচারটার ক্লাস ভালো লাগতেছে না, এই ক্লাসটা ভালো লাগতেছে না, অবশ্যই অবশ্যই ভাইয়া যদি ম্যাথ ক্লাস ভালো না লাগে বলে ফেলো, তাহলে ভাইয়ারা ক্লাস টিচার চেঞ্জ করে দিব ইনশাল্লাহ। ওকে
ওকে ডান, তাহলে চলো আমরা এই কোশ্চেনটা সলভ করি। ঠিক আছে ভাইয়া, আমরা এই কোশ্চেনটা সলভ করি। আচ্ছা, হিয়া বলছে যে আমি ক্লাস নিয়ে কোর্সে ভর্তি হবে। ইনশাআল্লাহ আমি ক্লাস নিব রে বাবা। ওকে দেখো এটা কি বলতেছে, বলতেছে যে এই সমীকরণটা আছে এক্স স্কয়ার, কি বলতেছে এক্স স্কয়ার প্লাস কে এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 এই সমীকরণের মূলদ্বয় জটিল ও অসমান হলে। আচ্ছা ভাই একটু আগে আমাকে বলো তো কোন শর্তের মধ্যে আমরা জটিল ও অসমান শিখছিলাম? কোন শর্তের মধ্যে? দেখো তো এই যে দেখো জটিল এবং অসমান হইছে কোন শর্তের মধ্যে? শর্ত কত বলো তো ভাইয়া? শর্ত 3 তে। শর্ত 3 তে জটিল এবং অসমান হইছে। তার মানে আমি এখান থেকে বুঝে গেলাম যে ডি এর মান কত? ডি এর মান হলো শূন্যের চাইতে ছোট। ডি এর মান কত? ডি এর মান হলো শূন্যের চাইতে ছোট। তার মানে এখান থেকে আমি কি বললাম বলো তো ভাইয়া? এখান থেকে আমি শিখলাম কি? এখান থেকে আমি শিখলাম যেটা শর্ত মতে ডি এর মান কত? শূন্যের চাইতে ছোট। ডি বলতে গেলে কি বোঝায়? বি স্কয়ার মাইনাস 4ac শূন্যের চাইতে ছোট। এখানে বি এর মানটা কত? এক্স এর সহ কে স্কয়ার মাইনাস 4 এক্স স্কয়ার সহ কত? 1। সি এর মান কত? 1 আর তার চাইতে শূন্য। এখন খেয়াল করে দেখো ভাইয়া, এখান থেকে দেখো ভাইয়া কে স্কয়ার মাইনাস 4 লেস দেন কত? শূন্য। তাই কিনা বলো তো ভাইয়া? কে স্কয়ার মাইনাস 4 লেস দেন কত? শূন্য। আর এখান থেকে দেখো ভাইয়া, এখান থেকে কি আসবে বলো তো ভাইয়া? কে স্কয়ার লেস দেন 4। এখন তুমি দেখতেছো যে ভাইয়া এখানে তো আপনার কোনো অপশনে নাই এগুলার অ্যান্সারের মধ্যে। হ্যাঁ, এই প্রশ্নটা পুরোটাই ব্ল্যাঙ্ক ছিল। এই প্রশ্নটা কি ছিল? পুরোটাই ব্ল্যাঙ্ক ছিল। তার মানে অ্যান্সার কি হবে? এই অপশনটুকুই অ্যান্সার হবে। আশা করি বুঝতে পারছো এখানে কোনো অপশনেই অ্যান্সার ছিল না। এই বুঝতে পারছো কিনা? কোশ্চেনের মানেটা বুঝতে পারছো কিনা বলো তো? কোশ্চেনের মানেটা বুঝতে পারছো কিনা? ওকে ডান, ইয়েস ইয়েস, ওকে ওকে ঠিক আছে। তাহলে চলো আমরা একটু নেক্সট কোশ্চেনে যাই। আমরা দেখি নেক্সট কোশ্চেন আমাদের জন্য কি অপেক্ষা করতেছে এই টাইপ থেকে। এই টাইপ থেকে দেখি আমাদের জন্য আর কোনো কোশ্চেন অপেক্ষা করতেছে কিনা। ঠিক আছে, ওকে আচ্ছা ঠিক আছে, এখানে আপাতত নাই। ওকে, পূর্ণবর্গ হবে। আচ্ছা এরকম একটা শর্ত দিচ্ছে পূর্ণবর্গ হবে। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি এই কোশ্চেনটা এখন একটু দেখি কোন শর্তে এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি রাশিটা একটা পূর্ণবর্গ হবে। এটা হলো একটা কোশ্চেন, কোন শর্তের মধ্যে এটা হবে। এখন এইটা কোশ্চেন কত আসছে? এগ্রি গুচ্ছ 19-20 সালে আসছে। এই কোশ্চেনটা আমরা সলভ করার আগে চলো আমরা টাইপ 2 তে কনসেপ্ট ক্লিয়ার করে আসি। পূর্ণবর্গের কনসেপ্ট চলো ভাইয়া শুরু করি আমরা। ঠিক আছে, আমরা কি করব? পূর্ণবর্গের কনসেপ্ট শিখবো। কিসের? পূর্ণবর্গের কনসেপ্ট। লেখো টাইপ 2, লেখো টাইপ 2, টাইপ 2 পূর্ণবর্গ হলে। পূর্ণবর্গ লেখো এইভাবে পূর্ণবর্গ। ঠিক আছে, আমি এখন একটা মজার বিষয় দেখাই তোমাদেরকে, দেখি কে কে বুঝতে পারো, দেখি কে কে বুঝতে পারো। সবাই ভালো করে দেখবা। ঠিক আছে, সবাই ভালো করে দেখবা। এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 1। ঠিক আছে ভাইয়া, এটা একটা রাশি। তারপর দেখো এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস কি 4। এরপরে দেখো এক্স স্কয়ার প্লাস 6x প্লাস 9। এরপর দেখো ভাইয়া এক্স স্কয়ার মাইনাস 8x প্লাস 16। এরকম হলো চারটা আমি রাশি দিলাম। এই চারটা রাশির মধ্যে একটা মজার একটা জিনিস করি আমরা। চলো তো একটা মজার কি করি আমরা, এখান থেকে নিচের মানটা বের করি। বি স্কয়ার, বি স্কয়ার মানে কত? 2 স্কয়ার মাইনাস 4 এর মান কত? এক্স স্কয়ারের সহগ 1 আর সি এর মান কত? 1, তার মানে আসলো 0। এবার দেখো ভাইয়া ডি, বি স্কয়ার, বি স্কয়ার মানে কত? মাইনাস 4, মাইনাস 4 হোল স্কয়ার মাইনাস 4 এর মান কত আছে? 1 আছে। সি এর মান কত আছে? 1, এই যে 4 আছে। তার মানে কি এখানে কত আসতেছে? 16 মাইনাস 16 আসতেছে কত? 0। এবার আসো ভাইয়া এই জায়গাটায় ডি এর মান আসতেছে কত? এই 6 স্কয়ার মানে 36 মাইনাস 4 এর মান আছে কত? 1, সি এর মান আছে কত? 9। অ্যান্সার আসতেছে কত? 36 মাইনাস 36 মানে আসতেছে 0। এবার এটা দেখি তোমরা বলো তো ভাইয়া কি হবে? মাইনাস 8 হোল স্কয়ার, মাইনাস 8 হোল স্কয়ার আর এখানে কি আসবে বলো তো ভাইয়া? মাইনাস 4 এর মান আছে এক্স স্কয়ারের মান সহগ আছে 1, সি এর মান আছে 16। অ্যান্সার আসলো কত? 0। 4 16 64। এখন ভাইয়া মজার একটা বিষয় বলি আমি তোমাদেরকে। এখন আমি একটা মজার বিষয় বলি। তোমার যতক্ষণ তুমি কি করছিলা বলো তো ভাইয়া? এগুলার নির্ণায়কের এগুলার নিচের মান বের করছো, সবসময় মান পেয়ে গেছো 0। কিন্তু এখানে একটা মজার বিষয় আমি বলি, এটা কি বলতো ভাইয়া? এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 1 মানে এক্স প্লাস 1 হোল স্কয়ার। এখানে দিকে তাকাও, এক্স স্কয়ার মাইনাস 2 ইন্টু 2x
প্লাস 2 স্কয়ার মানে x মাইনাস 2 হোল স্কয়ার এর সূত্র ভাঙানো। এরপর এটা দেখো x প্লাস 3 হোল স্কয়ারের সূত্র ভাঙানো, ভেঙে দেখো এটাই আসবে। এটা দেখো ভাইয়া x মাইনাস 4 হোল স্কয়ারের সূত্র ভাঙানো। তুমি একটা মজার বিষয় দেখো তো ভাইয়া, যতগুলো পূর্ণবর্গ রাশি আছে তাদের তুমি নিচ্ছেকের মান প্রত্যেকবার কত পেয়েছো বলো তো ভাইয়া? 0 পেয়েছো। তার মানে আমি এই চারটা জিনিস থেকে একটা জিনিস প্রমাণ করে বলতে পারি কিনা যে কোনো পূর্ণবর্গ রাশির নিচ্ছেকের মান 0, এটা আমি বলতে পারি কিনা বলো তো ভাইয়া? আমি এটা বলতে পারি কিনা একটু আমি তোমাদের থেকে জানতে চাচ্ছি, এটা আমি বলতে পারি কিনা যে কোনো পূর্ণবর্গ রাশির নিচ্ছায়কের মান 0। কার মান 0? নিচ্ছায়কের মান 0। এটা আমি বলতে পারি কিনা? আমি 100% বলতে পারি, চোখ বন্ধ করে আমি এটা বলতে পারি। কিভাবে বললাম বলো তো ভাইয়া? কিভাবে বললাম বলো? আমি জাস্ট এখান থেকে পূর্ণবর্গ রাশিগুলোর নিচ্ছায়কের মান বের করে, তাহলে এখান থেকে আমরা শিখে গেলাম যে পূর্ণবর্গ রাশি হলে সবসময় ডি এর মান হবে 0। এটা হলো পূর্ণবর্গ রাশির ক্ষেত্রে শর্ত। এই ক্লিয়ার কিনা বলো তো? পূর্ণবর্গ রাশির কনসেপ্টটা ক্লিয়ার কিনা? এটা হলো পূর্ণবর্গ রাশির ক্ষেত্রে শর্ত। তাহলে এটা যদি পূর্ণবর্গ রাশির শর্ত হয়ে থাকে তাহলে আমরা এই কোশ্চেনে আসি। এই কোশ্চেনটা আমাদের জন্য কি বলতেছে? এই কোশ্চেনটা বলতেছে যে কোন শর্তে এই ax স্কয়ার প্লাস bx, কি বলতেছে? এই ax স্কয়ার প্লাস bx প্লাস c এই রাশিটা একটা পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ হওয়ার শর্তই কি ছিল বলতো ভাইয়া? d ইকুয়াল টু 0, নিচ্ছাকের মান 0। d মানে কি বলতো ভাইয়া? এই রাশিটার কি বলতো ভাইয়া? এই রাশিটার b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কত হবে? 0 হবে। এবং তুমি আমাকে একটু খেয়াল করে দেখো তো, এই 4ac টাকে ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়? b স্কয়ার ইকুয়াল টু 4ac। এই অপশনটা কই আছে বলতো? এ নাম্বারটা আছে, এ নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। জাস্ট এখান থেকে একটা কনসেপ্ট আমরা শিখে গেলাম যে কোনো পূর্ণবর্গ রাশির ক্ষেত্রে তার নিচ্ছাকের মান কত বের হবে বলতো ভাইয়া? 0 বের হবে। সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও। ওকে, অনেক 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 শিক্ষার্থী, অনেক ক্লাসে। ওকে ওকে ওকে, ক্লিয়ার ক্লিয়ার, ওকে ডান, ক্লিয়ার, সবাই ক্লিয়ার হয়ে গেছে। এই বুঝতে পারছো না? সবাই বুঝতে পারছো না? চলো এইবার দেখে আমরা পরবর্তীতে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। আমরা দুইটা টাইপ অলরেডি ক্লিয়ার করে ফেলছি, ঠিক আছে? আমরা একটু এখন থার্ড টাইপ, এটা একটু নিয়ে কাজ করবো। চলো আমি একটু এক্সট্রা করে পেজ নেই একটা, ঠিক আছে ভাইয়া? পেজ নেই, ঠিক আছে? ওকে, দেখো আমরা টাইপ 3 লেখো, টাইপ 3 লেখো। টাইপ 3 কোনো নাম দিও না, আমরা আস্তে আস্তে কথা বলতেছি টাইপ 3 নিয়ে, ঠিক আছে ভাইয়া? প্রথম কথা হলো যে আমি তোমাকে একটা জিনিস বলি, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এটা আমাদের কি বের করো বলতো ভাইয়া? মূলগুলা বের করো। কি বলছি? এখান থেকে মূলগুলা বের করো। তাহলে তুমি কি করবা? তুমি সুন্দর করে বলবা যে ভাইয়া এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। তারপর লেখেন ভাইয়া x কমন নিলে x লেখেন x প্লাস 3, এখান থেকে ভাইয়া প্লাস 2 কমন নেন, x প্লাস 3 ইকুয়াল টু 0 লেখেন। তাহলে ভাইয়া এখান থেকে আসতেছে x প্লাস 2 x প্লাস 3 ইকুয়াল টু কত আসতেছে? 0। হয় ভাইয়া কি হয়? x ইকুয়াল টু মাইনাস 2, আর কি হয়? অথবা কি হয় বলো তো ভাইয়া? অথবা হয় x ইকুয়াল টু মাইনাস 3। এটাই কিনা? তাই কিনা বলো তো ভাইয়া? হ্যাঁ তাই, হ্যাঁ তাই, ঠিক না? তোমরা এই জিনিসটা হয়তো বুঝে গেছো। এবার চলো ভাইয়া আমি একটা মজার কথা বলি। এখান থেকে আমি কি বলবো? একটা মজার কথা বলবো। কি বলতেছি দেখো, তোমার প্রথমত এটা কি ছিল? একটা সমীকরণ ছিল। সমীকরণ থেকে তুমি কি বের করছো? মূল দুইটা বের করছো। কিন্তু ভাইয়া আমি এখন তোমাকে একটু উল্টা ভাবে বলি ভাইয়া, উল্টা ভাবে বলি কি, তোমাকে আমি মূল দিয়ে দিচ্ছি, দুইটা মূল দিয়ে দিচ্ছি, এক্স ইকুয়াল টু আলফা দিয়ে দিচ্ছি, এক্স ইকুয়াল টু বিটা দিয়ে দিচ্ছি। এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে সমীকরণ বের করো। তাহলে আমাদের এখন আলোচ্য বিষয় হবে মূল হতে সমীকরণ নির্ণয়। আমাদের আলোচ্য বিষয় এটা না যে সমীকরণ হতে সমাধান নির্ণয়, এটা কোনো আমাদের আলোচ্য বিষয় না। সমীকরণ হতে সমাধান নির্ণয় আমরা সেই 19 থেকে শুরু করে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে শিখে আসছি। উৎপাদক বিশ্লেষণ না হলে আমরা কি শিখছি? ওই যে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, এটা আমরা শিখে আসছি। কিন্তু আমার তো আলোচ্য বিষয় ওইটা না, কারণ আমরা যেটা শিখে আসছি সেটা শিখবো কেন বলো তো ভাইয়া? আমাদের আলোচ্য বিষয় হলো যে মূল থেকে কিভাবে আমরা সমীকরণে আসবো, সেইটা হলো আমাদের আলোচ্য বিষয়। উল্টা প্রসেস। তাহলে তোমার এই প্রসেসটা এখান থেকে যা করছো এটা কি তার উল্টা প্রসেস না? হ্যাঁ উল্টা প্রসেস। কেমন দেখো তো ভাইয়া, এখানে এরকম ছিল প্রথমে আলাদা আলাদা, তারপর তুমি কি করছিলা? তাদেরকে কি করছো? একসাথে নিয়ে আসছো। তাহলে একসাথে আগে আনে x মাইনাস আলফা ইকুয়াল টু 0,
x মাইনাস বিটা ইকুয়াল টু 0। ঠিক না ভাইয়া? এরকম যখন ছিল তারপরে কি করছো, তাদেরকে একসাথে গুণ করে দিছো। দেখো ভাইয়া x মাইনাস আলফা x মাইনাস বিটা ইকুয়াল টু কত লিখছো? 0 লিখছো। আমি এখানে একটা লাইন স্কিপ করছি, x প্লাস 2 ইকুয়াল টু হবে 0, x প্লাস 3 ইকুয়াল টু হবে 0। এটা এই পার্টটুকু ছিল। তো এখান থেকে দেখো, তার মানে এই জিনিসটাকে আমরা এবার গুণ করে ভেঙে দেই। দেখো তো কি আসে, x স্কয়ার মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু কত? 0। এবার বলো তো ভাইয়া এটা কি করলাম, জাস্ট আমরা কি করলাম, গুণ করে দিলাম। এবার তুমি আমাকে বলো এখান থেকে আমি কি করতে পারি, এক্স স্কয়ার মাইনাস কমন নিলে কি হয়, এখান থেকে মাইনাস কমন নিলে শুধু আলফা থাকে, এখান থেকে মাইনাস কমন নিলে শুধু বিটা থাকে, আর থাকে এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু কত থাকে? 0 থাকে। তাই কিনা বলতো ভাইয়া? এখন মজার বিষয় দেখো ভাইয়া, মূল কি ছিল, x ইকুয়াল টু আলফা, x ইকুয়াল টু কি ছিল, বিটা ছিল। এখন বলো তো ভাইয়া, একটু বলো ভাইয়া, একটু তোমরা একটু অ্যান্সার দাও ভাইয়া। আচ্ছা কে কি কমেন্ট করতেছো কিছু পড়তেছি না ভাইয়া, এখন তো ইজি লাগে, কোশ্চেন সলভ করতে পারি, এক্সাম হলে গেলে পারি না। কখন শুরু হইলো? অনেক আগে শুরু হয়ে গেছে রে। ম্যাথের জন্য কোন বই ফলো করবো ভাইয়া? ম্যাথের জন্য ভাইয়ার ক্লাস ফলো করো, তাইলেই হবে। 30 মিনিট পিছিয়ে, জীবন যুদ্ধ অনেক পিছিয়ে গেলা। দেখো ভাইয়া আমি একটু বলি, ইনশাল্লাহ পরীক্ষাও পারবা, মনোযোগ দিয়ে দেখো আর বাসায় প্র্যাকটিস করলেই হবে। দেখো ভাইয়া এখন খেয়াল করে দেখো এগুলা কি করলাম বলো তো ভাইয়া, আমি একটা জিনিস বের করলাম। এখন মজার বিষয়টা একটু দেখো তো ভাইয়া, এইখানে আমি একটা একটু সংক্ষেপে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে। এক্স স্কোয়ার মাইনাস এই যে আলফা আর বিটা, এগুলা কি মূল, এই মূল দ্বয়ের যোগফল। তার মানে এটা কি, এটা হলো মূল দ্বয়ের যোগফল, মূল দ্বয়ের যোগফল ইন্টু কি এক্স প্লাস এই আলফা বিটা, এটা কি মূল দ্বয়ের গুণফল। কি ভাইয়া? মূল দ্বয়ের গুণফল ইকুয়াল টু কত? 0। তার মানে কি বলতো ভাইয়া, কি হলো বলতো ভাইয়া, এক্স স্কয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল ইকুয়াল টু কি? 0। এটা কিসের ইকুয়েশন বলতো ভাইয়া? আমরা এখন থেকে সব সময় কি বের করতে পারবো বলতো ভাইয়া, কোন একটা ইকুয়েশন মান দেওয়া আছে বা মূল দেওয়া আছে, সেখান থেকে আমরা সমীকরণ নির্ণয় করতে গেলে এই ইকুয়েশনটা ইউজ করব। एग्जांपल স্বরূপ দেখো, তোমাকে আমি বলে দিলাম যে, তোমাকে আমি কি বলে দিলাম বলতো ভাইয়া, তোমাকে আমি বলে দিলাম দুইটা মূল আছে, x = -2, x = কি আছে -3, তাহলে সমীকরণ বের করো। তাহলে তুমি এই সূত্রের মধ্যে ফেলে দাও, x² মাইনাস মূল দ্বয়ের যোগফল -2 -3 প্লাস মূল দ্বয়ের গুণফল -2 * -3 = 0। তাহলে এখান থেকে দেখো -5 -5 5, তার মানে x² প্লাস 5x -7 প্লাস 6 = 0। দেখো এই উপরের লাইনটা চলে আসছে কিনা, এই বুঝতে পারছো কিনা বলো তো, এই বুঝতে পারছো কিনা? তাহলে আমরা এখান থেকে কি শিখে গেলাম, মূল হতে ইকুয়েশনের সমীকরণ। তার মানে আমাদের টাইপ 3 তে আলোচ্য বিষয় ছিল মূল হতে ইকুয়েশনের সমীকরণ, ইকুয়েশন নির্ণয়, মূল হতে ইকুয়েশন নির্ণয়। তাহলে চলো এই কনসেপ্টটা দিয়ে আমরা একটু কি করি, কোশ্চেন সলভ করে আসি। ঠিক আছে ভাইয়া? দেখি আমাদের জন্য এই কোশ্চেন থেকে কোন ম্যাথ অপেক্ষা করতেছে। ঠিক আছে, চলো আমরা দেখি। তো আমরা প্রথমত এই কোশ্চেনটা দেখবো কি বলতেছে এই কোশ্চেনটায়। চলো ভাইয়া আমরা এই কোশ্চেনটা পড়ি। কোন দ্বিঘাত সমীকরণের একটা মূল দেওয়া আছে 1 + i হলে সমীকরণটা কি হবে? এটা আসছে সিবাসু 13-14 সালে সিবাসু প্রশ্ন করবে। বুঝতে পারতেছো, সিবাসুর কোশ্চেনগুলোকে আলাদা গুরুত্ব দিবা। সবসময় কোশ্চেন ব্যাংকের মধ্যে যখন তোমরা সিবাসুর কোশ্চেন পাবা, চট্টগ্রাম ভেটেরিনারি এই সায়েন্স এই ভার্সিটির কোশ্চেন পাবা, তখনই তোমরা কি করবা, আলাদা করে এই ভার্সিটির প্রশ্নকে গুরুত্ব দিবা। আসলে তারা কি টাইপের প্রশ্ন করে, কি ধরনের কোশ্চেন করে, এগুলাকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবা, তাহলেই হবে। ঠিক আছে, তাহলেই হবে। ওকে, এগুলা গুরুত্ব দিলে তাহলে কি হবে, তুমি ভালো মতো কি করতে পারবা, সবকিছু আয়ত্তে আনতে পারবা। ঠিক আছে ভাইয়া? তার মানে তখন তুমি বুঝতে পারবা যে আসলে সিবাসুর কোশ্চেনের প্যাটার্নটা কেমন হয়, সিবাসু কি টাইপের কোশ্চেন করে থাকে। ঠিক আছে ভাইয়া? এই জিনিসটা বুঝতে পারছো? ঠিক আছে ভাইয়া? এখন আসি আমরা এই কোশ্চেনটা সলভ করব। এখানে বলতেছে যে একটা মূল 1 + i। এখন এই মূলটা দেখে তোমার কার কথা মনে পড়তেছে বলো তো ভাইয়া? এই মূলটা দেখে তোমার কার কথা মনে পড়তেছে? এই মূলটা একটা কি মূল? এই মূলটা একটা জটিল মূল। জটিল মূল। তাহলে এখানে আমরা একটা কনসেপ্ট শিখবো, জটিল মূলের কনসেপ্ট। ঠিক আছে, জটিল মূলের জন্য এটা আলাদা একটা টাইপ আকারে পড়ানো উচিত, কিন্তু আমি টাইপে যাব না আলাদা করে। কি দেখো তো ভাইয়া, একটু দেখো ভাইয়া, কোন একটা জটিল মূল হলে একটু এখানে লিখে নাও, কোন জটিল মূল, কোন একটি মূল, কোন সুন্দর করে লিখে নাও, সবাই এটা তুলবা। কোন একটি মূল জটিল হলে
কোনো একটি মূল জটিল হলে অপর মূলটি তার অনুবন্ধী হবে। অপর মূলটি তার কি হবে? অনুবন্ধী হবে। অপর মূলটি তার অনুবন্ধী হবে। তার মানে একটা মূল দেওয়া আছে, আর একটা মূল আর বলে না দেওয়া মানে বুঝে যাবা যে অনুবন্ধী হবে, আর একটা মূল না দেওয়া মানে তার অনুবন্ধী হবে। কখন? শুধুমাত্র এটা জটিল মূলের ক্ষেত্রে। এটা কিভাবে জটিল মূল বুঝছি? দেখো একটা আই আছে, আই থাকা মানে জটিল মূল, তার অনুবন্ধী কি হবে বলতো ভাইয়া? 1 প্লাস আই, এটার অনুবন্ধী কি হবে? সবসময় মনে রাখবা আই এর আগে বা কাল্পনিক পাঠের আগে যে চিহ্ন আসবে থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে, তার মানে 1 মাইনাস আই হবে। শুধু মনে রাখবা যে কাল্পনিক পাঠের আগে যে চিহ্ন আছে সেটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া? সেটা যদি হয় তাহলে তুমি এখান থেকে কি পেয়েছো? 1 প্লাস আই থেকে 1 মাইনাস আই, তার মানে দুইটা মূল পেয়ে গেছো, একটা 1 প্লাস আই, একটা 1 মাইনাস আই। তাহলে আমরা শর্ত কি জানি বলতো ভাইয়া? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল 1 প্লাস আই প্লাস 1 মাইনাস আই, মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল 1 প্লাস আই ইন্টু কত? 1 মাইনাস আই ইকুয়াল টু কত? 0, তাই কিনা? তাহলে এখান থেকে খেয়াল করে দেখো, এক্স স্কোয়ার মাইনাস এটা কাটাকাটি মাইনাস 2x প্লাস এখান থেকে কি আসতেছে দেখো তো? 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, তাই কিনা বলতো ভাইয়া? ইকুয়াল টু 0। আই স্কোয়ার মান কত? মাইনাস 1, মাইনাস মাইনাস কত? প্লাস 1, তার মানে এখান থেকে থাকতেছে কত বলতো ভাইয়া? এখান থেকে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস 2 মাইনাস 2x 1 স্কোয়ার, আই স্কোয়ার মানে মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস 1 মানে 1 প্লাস 1 মানে কত? 2 প্লাস 2 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2 ইকুয়াল টু 0। দেখো এই অপশনটা কোথায় আছে? এই অপশনটা বি নাম্বারে আছে, বি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। এখন তুমি এই ম্যাথটা অন্য প্রসেসও করতে পারো, আমি প্রসেসটা পরে শিখাচ্ছি। আগে তুমি বলো এই প্রসেসটা বুঝতে পারছো কয়জন? এই প্রসেসটা কে কে বুঝতে পারছো একটু আমাকে জানাও। কে কে বুঝতে পারছে এই প্রসেসটা আমাকে জানাও। হ্যাঁ এ হবে, আমি একটু ভুল করে বিতে ডাক দিচ্ছে। হ্যাঁ এ হবে, ঠিক আছে। এ বুঝতে পারছো না? হ্যাঁ অ্যান্সার এ হবে রে বাবা, থ্যাংক ইউ ভাই। এগুলো কি কোর্সের ক্লাস? এগুলা কোর্সের ক্লাস না? আরে ভাই আবার কোর্সের ক্লাসও বলতে পারো কেন বলো তো? কারণ হলো যে দুইটাই একসাথে, দুইটাই আমরা কি করতেছি বলতো ভাইয়া? মেনটেন করতেছি। প্রথম ক্লাসটা আমরা কি করতেছি বলতো ভাইয়া? মেনটেন করতেছি। এটা কোনো কোর্সের ক্লাস না, আমাদের কোনো কৃষিগুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স 2.1 এর ক্লাস না, আমাদের এই একদম আগের ব্যাচ কৃষিগুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স 2.0 যেটা ছিল তাদের ব্যাচের একটা ক্লাস আমরা কি করতেছি বলতো ভাইয়া? এটা প্রশ্ন ব্যাংক সলভ একসাথে গুরুত্ব দিচ্ছি, পাশাপাশি কনসেপ্ট দুইটাকে একসাথে মিলিয়ে আমরা ক্লাসটা নিচ্ছি, ঠিক আছে ভাইয়া? প্রচুর কল আসতেছে তো তার জন্য কোনোভাবে ক্লাসটা কোন। ওকে ভাইয়া, আরে ভাই ওকে ওকে ঠিক আছে। এটা যদি বুঝে থাকো তাহলে চলো আমরা এই ম্যাথটা দেখে অন্য কোন প্রসেসে আর করা যায়, ঠিক আছে? চলো আমরা একটু এটা একটু দেখবো অন্য আর কোন প্রসেসে এই ম্যাথটা করা যায়। আচ্ছা ভাই একটু খেয়াল করে দেখো তো, আরেকটা প্রসেস দেখাই। দেখো আমাদের কোন কনসেপ্ট ওইটা ক্লিয়ার হয়ে গেছে, তাই না? তাহলে একটা মূল বলতেছি কি 1 প্লাস আই। এখন এই মূলটা থেকে আমরা কি করব? আমরা অনুবন্ধিতে না গিয়ে এখান থেকে আমরা সমীকরণটা বের করব। সেটা কিরকম দেখো ভাইয়া, এখান থেকে আমরা কি করব? 1 এর মানটাকে এই সাইডে নিয়ে আসবো আর এই পাশে কি রাখবো? আইটা রাখবো। তাহলে এই আইটা দেখো তো ভাইয়া, আমার ইকুয়েশনের মধ্যে কোনো ধরনের আই জাতীয় ফাংশন থাকতে পারে? থাকতে পারে না। না থাকতে পারলে আমার কি করা লাগবে? এই আইটাকে উজ্জ্বল করা লাগবে, মানে তুলে দেওয়া লাগবে। তুলে দেওয়ার জন্য মাধ্যম কি বলতো ভাইয়া? আই স্কোয়ার। আই স্কোয়ারের মান কত? -1। তার মানে কি এক্স -1 হোল স্কোয়ার ইকুয়াল টু কি? আই স্কোয়ার, তাই কিনা? তাহলে এখান থেকে কি আসতেছে? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, আই স্কোয়ার মান কত? -1। তার মানে এখান থেকে আসতেছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস প্লাস 2 ইকুয়াল টু কত? 0। দেখো কত সহজে আমরা এটাও বের করে ফেলতে পারি। ওকে আচ্ছা ভাইয়া, আমাদের আসলে অনেক বেশি কল আসার কারণে কোনো কিছুই কন্টিনিউ করতে পারতেছি না এইভাবে, বুঝতে পারছো? আমার পুরো মোবাইলটা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, তোমাদের এত বেশি কল। ঠিক আছে ভাইয়া, কোশ্চেন কি এবার সিবাসু করবে? হ্যাঁ আমিও SMS দিয়ে রাখছি। এত বেশি কল মানে আমি হ্যান্ডেলে করতে পারতেছি না, এত একটা বাজে সিচুয়েশন যাচ্ছে, ঠিক আছে, আমাদের পুরো টিমের। ঠিক আছে ওকে ঠিক আছে। এই
ক্লিয়ার হলে চলো আমরা একটু নেক্সট টাইপে যাই। দেখো নেক্সট টাইপে যাওয়ার আগে এই সবাই আমাকে বলো সবকিছু ক্লিয়ারলি বুঝতেছো কিনা। তাহলে আমরা কোথায় কোথায় ছিলাম, আমরা এইখানে কনসেপ্ট গুলাতে ছিলাম, তাই না রে বাবা? আমরা কোথায় ছিলাম, আমরা এইখানে ছিলাম কনসেপ্টে, তাই কিনা? এখানে আমরা শিখে গেলাম যে এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল ইকুয়াল টু 0। কিন্তু এখানে ভাই একটা কথা আছে, টাইপ 3 তে তো আমরা শিখছি মূল হতে ইকুয়েশন নির্ণয়, কিন্তু এখানে একটা জিনিস আমি বলি, তোমাকে যদি বলা হয় যে এই যে দুইটা মূল আছে আলফা এবং বিটা, তাদের যোগফল বের করো, তাদের গুণফল বের করো, তখন তোমরা কিভাবে বের করবা, তাই না? এটা একটা কোশ্চেন না? হয়তোবা বুঝতে পারো নাই, তা আরেকটা পেজ নেই, তাহলে বুঝতে পারবা। লেখো টাইপ 4। কি লিখবা? টাইপ 4। টাইপ 4 এ যেটা করবা যে একটু আগে আমাকে বলো তুমি পেয়েছো কি a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু কি 0 পেয়েছো। এটা হলো কি দ্বিঘাত সমীকরণে কি আদর্শ ইকুয়েশন। কি পেয়েছো? এটা কি দ্বিঘাত সমীকরণের আদর্শ ইকুয়েশনটা পেয়েছো। আর এটা কি পেয়েছো বলো তো ভাইয়া? এটা কি পেয়েছো? আর এটা পেয়েছো যে x স্কয়ার মাইনাস মূলদয়ের যোগফল, x স্কয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইনটু x প্লাস মূলদয়ের গুণফল ইকুয়াল টু কি পেয়েছো? 0 পেয়েছো। ঠিক আছে ভাইয়া? ইকুয়াল টু কি পেয়েছো? 0 পেয়েছো। এখন তোমার হাতে দুইটা জিনিস রয়েছে। এখন আমরা কি করব? আমরা এখান থেকে যেটা করব যে কি করব বলো তো ভাইয়া? এই ইকুয়েশনটা থেকে আমরা একটা জিনিস বের করব, এই ইকুয়েশন থেকে একটা কাজ করব। তার মানে দুইটা ইকুয়েশন থেকে আমাদের কাজ করা লাগবে। কি কি কাজ করব একটু খেয়াল করে দেখো। আমি এই দুইটা সমীকরণকে কি করব বলো তো ভাইয়া? এই দুইটা সমীকরণকে তুলনা করব। কেন তুলনা করব? কারণ আমরা এখান থেকে কি বের করব? মূলদয়ের যোগফল, মূলদয়ের গুণফল। ঠিক আছে ভাইয়া? এখন কথায় আসি, এখন মেইন কথায় আসি। এইখানে এক্স স্কয়ারের সহগ আছে কত? 1। আর এইখানে কি আছে? এক্স স্কয়ারের সহগ আছে a। তাহলে আগে এটাকে সরাই দেই। তাহলে এটাকে সরাই দেওয়ার জন্য আমার কি করা লাগবে? ax স্কয়ার বাই a প্লাস b বাই ax প্লাস c বাই a ইকুয়াল টু কত? 0। তার মানে এখানে আসতেছে এক্স স্কয়ার প্লাস b বাই ax প্লাস সি বাই এ ইকুয়াল টু কত আসতেছে? 0 আসতেছে। এটা আমরা পেয়েছি। ঠিক আছে ভাইয়া? এবার খেয়াল করে দেখো, এই যে 1 নাম্বার ইকুয়েশন রয়েছে, আর এই যে 2 নাম্বার ইকুয়েশন রয়েছে, এবার এই দুটো ইকুয়েশনকে আমি চাইলে তুলনা করতে পারবো। কেন জানো? কারণ হলো যে এক্স স্কয়ারের সহগ এখন কি রয়েছে? 1 রয়েছে। তুমি বিশ্বাস করবা কিনা আমি জানি না, আমাদের কোর্সের জন্য এখন অবধি লাইভ ক্লাস চলাকালে আমার এই নাম্বারটা, এই মোবাইলের নাম্বারটা দেওয়া ছিল। তুমি একটু যদি দেখো, 1টা 2টা, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা, অলরেডি বলতে আরেকটা কল 15টা, এই অব্দি 15টা কল ঢুকছে। আমি প্রত্যেকটা কল কেটে দিচ্ছি, কারণ আমার মানে এমন একটা অবস্থা, ততক্ষণে শুধুমাত্র মোবাইলটা হ্যাং হয়ে থাকতেছে। বুঝতে পারছো ভাইয়া? এই জন্য তোমরা যারা বলতেছো ভাইয়া কেন এখনো অ্যাড করা হচ্ছে না, কেন এখন এই সমস্যাগুলো হচ্ছে, এই জন্যই। বুঝতে পারছো? এত বেশি আজকে প্রেসার যাচ্ছে, একটু অপেক্ষা করতে হয়। আর তার উপর আবার আমি ক্লাসে, বাকিরা কি করতেছে আমি নিজেও জানি না, এরকম একটা অবস্থা দিয়ে কি হচ্ছে বলো তো ভাইয়া? খুবই একটা প্রেসার যাচ্ছে। ঠিক আছে ভাইয়া? তাই একটু অপেক্ষা করো। ঠিক আছে? ওকে, এখন দেখো ভাইয়া, এই যে দেখো, এই দুইটা সমীকরণকে আমি তুলনা করব। কি করবে? এই দুইটা সমীকরণকে আমি তুলনা করব। 1 ও 2 তুলনা করে পাই। 1 ও 2 কি করব বলো তো ভাইয়া? তুলনা করে পাই। 1 ও 2 কি করব? তুলনা করে পাই। এখন তুলনা করলে কি হবে বলো তো ভাইয়া? একটু খেয়াল করে দেখো, মাইনাস এক্স এর সবটা এখানে আছে কত বলো তো ভাইয়া? মাইনাস মূলদয়ের যোগফল, মানে কি? আলফা প্লাস বিটা, এটাই তো মূলদয় ছিল, তাই না? এটা যোগফল। এই পাশে এক্স এর সহগ কত আছে? বি বাই এ। তাহলে এখান থেকে তুমি একটা কাজ করো, আলফা প্লাস বিটাকে এক সাইডে রেখে ওই পাশে পাঠাই দাও, তাহলে কি আসবে? মাইনাস বি বাই এ। আবার এই পাশ থেকে দেখো ভাইয়া, এই পাশ থেকে দেখো মূলদয়ের গুণফল মানে কত? আলফা বিটা ইকুয়াল টু এই পাশে কি আছে? ধ্রুবক আছে সি বাই এ। তার মানে এখান থেকে তুমি কি পেয়ে গেছো? সি বাই এ পেয়ে গেছো। এখন আমি এখানে একটু লিখি, এখান থেকে সুন্দরভাবে খাঁটি বাংলা ভাষায় লিখি, মূলদয়ের যোগফল ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া? মাইনাস এক্স এর সহগ, বি দ্বারা কি বোঝাচ্ছে? এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ, আর এখানে আলফা বিটা ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া? ধ্রুবক ডিভাইডেড বাই কিসের সহগ? এক্স স্কয়ারের সহগ। ঠিক আছে ভাইয়া? এই হলো আমার জিনিস। ঠিক আছে ভাইয়া? এই হলো আমার জিনিস। ওকে, এই জিনিসটা যদি ক্লিয়ারলি বুঝে থাকো, দেখো ভাইয়া এখানে মূলদয়ের যোগফলও পেয়েছি আমরা, মূলদয়ের গুণফলও পেয়েছি। ঠিক আছে? মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কয়ারের সহগ, ধ্রুবক বাই এক্স স্কয়ারের সহগ। ক্লিয়ার? এই দুইটা জিনিস দিয়ে আমরা এখন কি করব? ম্যাথ প্র্যাকটিস করব। ঠিক আছে ভাইয়া? ওকে,
ঠিক আছে ভাইয়া, চলো আমাদের কি ম্যাথ, এই ম্যাথটা দিয়ে আমরা ম্যাথটা শুরু করব। ঠিক আছে, এই যে দেখো এই কোশ্চেনটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 এই সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হলে কি বলতেছে, আলফা কিউব প্লাস বিটা কিউবের মান কত। ঠিক আছে ভাইয়া, আলফা কিউব প্লাস বিটা কিউবের মান কত। এখানে খেয়াল করে দেখো যে ইকুয়েশনটা দিচ্ছে, এই ইকুয়েশন থেকে আগে কি করো বলো তো ভাইয়া, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0, এই ইকুয়েশন থেকে আগে মূলদ্বয় যোগফল বের করো, আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হবে, মাইনাস বি বাই এ। বি কত আছে বলো তো ভাইয়া, -4 আর এই কত আছে 1, তার মানে এই যে আলফা প্লাস বিটার মান কত আসছে, 4 আসছে। আর আলফা বিটা মূলদ্বয়ের গুণফল কত আসছে বলো তো ভাইয়া, সি বাই এ, মানে 4/1, তার মানে কত আসলো, 4 আসলো। এবার দেখো ভাইয়া মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল তুমি কি করছো, বের করে ফেলছো। তাহলে তুমি আমাকে বলো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি হবে, আলফা কিউব প্লাস বিটা কিউবের সূত্র কি হবে বলো তো ভাইয়া, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, বলো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি এ প্লাস বি, তাই না? তো এখানে তো এ না, এগুলো সব আলফা, জাস্ট বোঝানোর সুবিধার্থে সব কি লিখছি বলো তো ভাইয়া, এ আর লিখছি বি লিখছি। তার মানে কি দেখো, -3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। তাহলে এগুলোর মানটা বসাই দাও, আলফা প্লাস বিটার মান আসছে 4 হোল কিউব মাইনাস 3 ইন্টু কত আছে বলো তো ভাইয়া, 3 ইন্টু এখানে কত আছে, এখানেও আছে 4, 3 ইন্টু 4, আর এখানে আছে আলফা ইন্টু 4, এই আছে। তাহলে দেখো 64 মাইনাস 3 4 12, 4 12 48, তার মানে অ্যান্সার আসতেছে 16 হলো কারেক্ট অ্যান্সার, মানে সি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে ভাইয়া, দেখো কত সুন্দর না, কত সুন্দর না, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার প্রশ্ন সলভ, কনসেপ্ট ক্লিয়ার কোশ্চেন সলভ, কনসেপ্ট ক্লিয়ার। দেখো ভাইয়া বিশ্বাস না হলে দেখো, শুধু ফোনের উপর ফোনে ঢুকতেছে, আমি একটা মিনিট এমন একটা অবস্থা যাচ্ছে, ঠিক আছে, যে তোমাদের এই যে দেখো প্রত্যেকবার ফোন ঢুকে আর লাইনটা কেটে যাচ্ছে। ঠিক আছে, এই কারণে বারবার অপেক্ষা করা লাগতেছে। ওকে ডান, এই বুঝতে পারছো কিনা বলো, এই টাইপটা ক্লিয়ার কিনা বলো, এই টাইপটা ক্লিয়ার কিনা একটু বলো। ওকে, এই আরেকটা ব্যাপার হলো যে, হ্যাঁ ওকে ডান ক্লিয়ার, হ্যাঁ সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমরা কি করবো, আমরা এখন পরের ইয়াতে যাব। ঠিক আছে, ওকে ডান ক্লিয়ার, সব ক্লিয়ার হয়ে গেছে, সবাই ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, সবাই ক্লিয়ার হয়ে গেছে। তাহলে চলো আমরা কি করব, আমরা এখন একটু অন্য টাইপের কোশ্চেনে যাব। ঠিক আছে ভাইয়া, অন্য টাইপের কোশ্চেন একটু দেখবো। ঠিক আছে ভাইয়া, আমরা একটু অন্য টাইপের কোশ্চেন দেখবো। এবার আসো ভাইয়া এই কোশ্চেনটি একটু দেখো, কোন দ্বিঘাত সমীকরণে একটা মূল দেওয়া আছে 1 + √3i, সমীকরণের মূল দেওয়ার সমষ্টি কত। একদম কমন সেন্স। এটা কোথায় শিখছিলাম আমরা বলো তো ভাইয়া, জটিল মূলে শিখছিলাম। এই বলো এটা আমরা কোথায় শিখছিলাম, এটা আমরা কোথায় শিখছিলাম, জটিল মূলে শিখছিলাম। কেমন বলো তো ভাইয়া, একটা মূল যদি 1 + √3i হয়, এটা যদি একটা জটিল মূল হয়, অপর মূলটা হবে তার অনুবন্ধী 1 - √3i, এবং তাদের যোগফল বলছে, তার মানে কি বুঝতেই পারতেছো ভাইয়া, তাদের যোগফল বললে কি হবে বলো তো ভাইয়া, তাদের যোগফল বললে এইটা আর এইটা কাটাকাটি, তাহলে থাকতেছে কি 1 + 1, অ্যান্সার হলো 2 হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে ভাইয়া, কারেক্ট অ্যান্সার। ঠিক আছে ভাইয়া, এইটুকু যদি ক্লিয়ার হয়ে থাকো, তারপরের একটা কোশ্চেনে যাই, দেখি এরপরে তোমাদের জন্য কি আছে। এরপরে এই কোশ্চেনটা দেখো ভাইয়া, কি বলতেছে, ax² + bx + c = 0 সমীকরণ একটা মূল i হলে, সমীকরণে একটা মূল i হলে অন্য মূলটি কত। দেখো ভাইয়া এটা তো একদম কমন সেন্স। এই দেখো একটা মূল হচ্ছে 0 + i, তাহলে অপর মূলটা কি হবে 0 - i, আর 0টা তুমি একটু মুছে দাও, তাহলে কি হবে বলো তো ভাইয়া, শুধু থাকবে -i, এই হলো অপর মূলটা, তাই কিনা বলো তো ভাইয়া। এটা আমরা সবাই জানি, এগুলো কোথায় আসছে, সাউ 10-11 সালে আসছে, মানে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি 10-11 সালে আসছে। ঠিক আছে ভাইয়া, এই বুঝতে পারলে একটু আমাকে বলো যে ভাইয়া বুঝতে পারছে। এই কোশ্চেনটা দেখো, আমরা এই কোশ্চেনটা প্রথম টাইপের মধ্যে শিখছিলাম, কিন্তু আমি এটা দেখাতে ভুলে গেছিলাম। ax² + bx + c সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং অসমান। বলো ভাই সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং অসমান কখন হয় বলো তো ভাই, আমরা একেবারে প্রথমেই শিখছিলাম এই জিনিসটা। কোথায় শিখছিলাম, এই যে দেখো ডি এর মান যখন শূন্যের চাইতে ছোট, জি এর মান যখন ডি এর মান যখন শূন্যের চাইতে বড়, তখন কি হয়, মূলগুলো বাস্তব এবং অসমান হয়। এটা মানে ডি এর মান কি, নিশ্চয়কের মান কি হবে বলো তো ভাইয়া, নিশ্চয়কের মান শূন্যের চাইতে বড়, তার মানে ডি এর মান শূন্যের চাইতে বড়, তাই কিনা বলো তো, ডি এর মান শূন্যের চাইতে বড়, তার মানে ডি এর মান শূন্যের চাইতে বড়, মানে b² - 4ac এটার মান শূন্যের চাইতে বড়। এই অপশনটা সি নাম্বারে আছে, সি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার, তাই কিনা, তাই কিনা বলো তো। সবাই আশা করি বুঝতে পারতেছো, সবাই আশা করি বুঝতে পারতেছো। ওকে, ওকে ডান, ওকে ডান।
এই ম্যাথগুলো ক্লিয়ারলি বুঝতে পারলে চলো আমরা এবার কিসে যাব বলো তো ভাইয়া, আমরা একটু আরেকটু সামনে আলোচনা করবো, আরেকটু সামনে। তাহলে আমরা এখান থেকে অনেকগুলো টাইপ ক্লিয়ার হয়ে গেছে, তাই না? আমরা এখান থেকে অনেকগুলো টাইপ ক্লিয়ার হয়ে গেছে। চলো আমরা এবার কি দেখবো বলো তো ভাইয়া, আমরা এখন আরেকটু ইন্টারেস্টিং কিছু জিনিস দেখবো। টাইপ 4 ক্লিয়ার হলে চলো আমরা একটু টাইপ 5 লিখি। বলো টাইপ 5 লেখো, টাইপ 5 জাস্ট টাইপ ওয়াইজ আমরা পড়াশোনা করতেছি, ঠিক আছে ভাইয়া? টাইপ 5 লেখো। এখন টাইপ 5 আমরা কি শিখবো? টাইপ 5 আমরা যেটা শিখবো একেবারে সহজ একটা বেসিকের জিনিস শিখবো, ঠিক আছে? এখন তোমাকে আমি যেটা শিখাবো সেটা হলো সাধারণ মূল। কি মূল বলতো? সাধারণ মূল। এখন তুমি বলতে পারো ভাইয়া সাধারণ মূল কি? চলো আমরা একটু সাধারণ মূল কি একটু দেখবো, ঠিক আছে ভাইয়া? একটু ভালো মতো দেখবো, তাহলে আমাদের ইজিলি এই কনসেপ্টটা ক্লিয়ার হবে। আচ্ছা ভাইয়া একটু খেয়াল করে দেখো তো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 এই ইকুয়েশনটা আছে, ঠিক আছে ভাইয়া? কি আছে? এই ইকুয়েশনটা আছে। আরেকটা ইকুয়েশন লিখি আমি, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 ইকুয়াল টু 0 আছে, এরকম আছে ইকুয়েশন, ঠিক আছে ভাইয়া? এরকম দুটা ইকুয়েশন আছে, ঠিক আছে? এরকম যখন দুইটা ইকুয়েশন আছে, আচ্ছা এটা দেই এক্স স্কোয়ার মাইনাস দেই, তখন তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? মাইনাস 6। এখন দেখো এটা যদি সমাধান একটু দেখো, তাহলে একটা পাওয়া 3 আর একটা পাওয়া 2, আর এটা যদি সমাধান দেখো একটা পাওয়া 3 আর একটা পাওয়া 3। এখন তুমি আমাকে বলো ভাইয়া, এই যে দুইটা ইকুয়েশন রয়েছে, এই দুইটা ইকুয়েশনেরই একটা মজার বিষয় হলো যে একটা কমন মূল রয়েছে, সেটা কি 3। এখানেরও একটা 3 আছে, এইখানেও তো দুইটাই আছে, তার মধ্যে একটা ধরে নিলাম 3। এই যে দুইটা কমন মূল রয়েছে, এটাকে আমরা কি বলে থাকি বলতো ভাইয়া? এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি সাধারণ মূল। এটাকে আমরা কি বলে থাকি বলতো ভাইয়া? এটাকে আমরা বলে থাকি সাধারণ মূল, ঠিক আছে? এটাকে আমরা কি বলি? সাধারণ মূল। বারবার অনেক কোশ্চেন মানে ফোন আসতেছে। ওকে দেখো, এইটাকে ভাইয়া পেড কোর্সের রুটিনটা কবে দিবেন? আমরা খুব পরে আবার ওয়াইফাই অন করলে কানেক্ট হয়। হ্যাঁ। আচ্ছা ফ্লাইট মোড অন করলে রাখেন, কলে ঢুকবে না। আচ্ছা এটা ভালো বলছে তো। এটা কে বলছো? তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমি এই জিনিসটা তো আমার জানাই ছিল না। ওকে ডান, ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে ওকে। এরপরে দেখো ভাইয়া এই জিনিসটা দেখো, তার মানে কি এটা কি? এটা হচ্ছে সাধারণ মূল। তার মানে 3 হলো একটা সাধারণ মূল। তার মানে এখন আমরা যে সাধারণ মূলের কনসেপ্টটা শিখবো সেটা হলো যে দুইটা ইকুয়েশনের একটা কমন মূল থাকবে, সেটা হলো সাধারণ মূল। কিন্তু সাধারণ মূলের ম্যাথগুলো একটু ভিন্ন রকম বা ভিন্ন প্রকৃতির হয়। কেমন হয় সেটা আমরা একটু পরে দেখবো। জাস্ট তুমি সাধারণ মূলের কনসেপ্টটা জেনে রাখো, তাহলে আমরা সাধারণ মূলের ম্যাথগুলো একটু লাস্টের দিকে দেখবো, ঠিক আছে ভাইয়া? এই জিনিসটা গেল। এই জিনিসটা যাওয়ার পরে আমরা যে জিনিসটা দেখবো সেটা কি দেখবো? চলো আমরা আগে টাইপ 6 এ যাই। কিসে যাব? টাইপ 6 এ। তুমি বলতে পারো ভাইয়া সাধারণ মূল থেকে কি ম্যাথ আসে? একটা ম্যাথই আসে, আমি ওই ম্যাথটা ক্লাস শেষে আমি তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এখন আগে দেখো টাইপ 6। টাইপ 6 এ বলবে যে কোন একটা ইকুয়েশন দেওয়া আছে, ধরো কোন একটা ইকুয়েশন দেওয়া আছে 3x স্কয়ার মাইনাস 4x প্লাস 5 ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা আছে এটার কি সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান যদি থাকে, বলে যে এই সমীকরণের সর্বোচ্চ বা সর্বনিম্ন যদি মান থাকে সেটা কত? সর্বনিম্ন মান যদি থাকে সেটা কত? এখন কথা হলো যে ভাইয়া যদি থাকে সেটা কত, ঠিক না ভাইয়া? এমন অনেক কোশ্চেন দেখছো, কিন্তু কথা হলো যে ভাইয়া এই টাইপের না কোশ্চেনগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট থাকে না। এটা ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের জন্য এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট থাকে না। কিন্তু তারপরে ভাইয়া আমরা কি করব? আমরা এগুলা কি করব বলতো? সলভ করব। তাহলে কিভাবে করি একটু দেখো ভাইয়া, ঠিক আছে? এরকম যখন কোন একটা সমীকরণ দিবে, যা সুন্দর করে লিখে নাও, সর্বোচ্চ বা সর্বনিম্ন মূল সর্বোচ্চ বা সর্বনিম্ন মূল সেটা কত? এটা তো হলো কোশ্চেন, তাই না? সর্বোচ্চ বা সর্বনিম্ন মূল হলো কত? এটার জন্য জাস্ট তোমার কাজ একটা জিনিসে, জাস্ট তোমার কাজ কি? মাইনাস বি। দেখো সি মাইনাস বি স্কোয়ার বাই 4 এই সূত্রটা অ্যাপ্লাই করবা, তাহলেই হবে। জাস্ট এখানে সি দ্বারা কি বোঝাচ্ছে বলো তো ভাইয়া? ধ্রুবক বোঝাচ্ছে। ধ্রুবকের মান কত? 5। মাইনাস বি দ্বারা কি বোঝাচ্ছে? এক্স এর সহগ, সেটা কত বলতেছে? মাইনাস 4 হোল স্কোয়ার। 4 ইন্টু এক্স স্কোয়ারের সহগ কত আছে? 3। তার মানে থাকতেছে 5 মাইনাস 16 মাইনাস 12। তাহলে এখান থেকে থাকতেছে কত দেখো তো ভাইয়া? 3, আর এখানে থাকতেছে 4। তার মানে 5 মাইনাস 4/3। তার মানে এখানে থাকতেছে 3 × 5 = 15 মাইনাস 4 মানে 11/3। 11/3 হলো কারেক্ট অ্যান্সার। তার মানে সর্বোচ্চ মূল মান বা সর্বনিম্ন মান যেটাই বলুক না কেন, সবসময় আমরা কি অ্যাপ্লাই করব? সি মাইনাস বি স্কোয়ার বাই 4। ঠিক আছে ভাইয়া?
এ ক্লিয়ার কিনা একটু বলো তো রে, বলো তো ভাইয়া ক্লিয়ার কিনা? ওকে ক্লিয়ার। এখন কথা হলো যে ভাইয়া আপনি তো বললেন যে এগুলো আমার জন্য ইম্পর্টেন্ট, এগুলো ঢাকা ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, কিভাবে বুঝবো? আমরা ক্লাস শেষে বলে দিব কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো ইম্পর্টেন্ট নয়। আসি কয় নাম্বারে? টাইপ 6 এ আছে। এরপর আমরা কোথায় যাব? টাইপ 7 এ যাব। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে ভাইয়া, এই জিনিসগুলা আমরা কি করব? আমরা টাইপ 7 এ গিয়ে আবার কল ঢোকা শুরু করছে। কেউ একজন বলছিল না যে কোন মোড দিলে, ফ্লাইট মোড দেওয়ার পরেও কল ঢুকলো কিভাবে? আচ্ছা, ফ্লাইট মোড দিয়ে কি মোবাইল ডাটা চালানো যায় না? সব কেমন জানে মানে একদম এক গেমে হয়ে যাচ্ছে। আমি তো তোমাদের আবার কল ঢোকা শুরু হলো। কেউ একজন যদি জানো, একটু যদি কেউ ক্লিয়ারলি জানো একটু আমাকে জানাবা যে কিভাবে আসলে আমরা কি বলতো কলগুলা কিভাবে না ঢুকে। এই তোমরা যদি জানো একটু কমেন্ট করে জানাবা, ঠিক আছে? আমি বুঝতেছি না, শুধু কল ঢুকতেছে ঢুকতেছে ঢুকতেছে। ওকে, তারপরে দেখো আমাদের টাইপ 6 শেষ। এবার আমরা যাব কোথায়? আমরা যাব টাইপ 7 এ। কিন্তু টাইপ 7 এ যাওয়ার আগে আমি তোমাদেরকে কিছু কোশ্চেন দেখাই, একটু কিছু কোশ্চেন দেখাই, সবচেয়ে যে ইম্পর্টেন্ট সেটা প্রমাণ দেওয়ার জন্য। ঠিক আছে ভাইয়া? এই হলো একটা ত্রিঘাত সমীকরণ, বলতেছে যে এই আলফা বিটা গামা হলে এটার মান কত। এরপর তুমি যদি একটু দেখো এটা বলতেছে একটা ত্রিঘাত সমীকরণ, এই মূল ত্রয়ের গুণফল কত। তারপর তুমি যদি একটু দেখো এই হলো ত্রিঘাত সমীকরণ, তার মূলগুলোর সমষ্টি কত। এখন আমি এটা দ্বারা কি বোঝাতে চাচ্ছি জানো? ত্রিঘাত সমীকরণ তোমার পরীক্ষায় আসবে ভাইয়া, 100% শিওর থাকো, লিখে রাখো। আরাফাত ভাইয়া বলছে 5 স্টার দিতে ত্রিঘাত সমীকরণে, তার মানে এটা পরীক্ষায় আসবেই, মাস্ট আসবে। ঠিক আছে ভাইয়া? এখন ত্রিঘাত সমীকরণ আমরা কিভাবে শিখবো? তোমাকে আমি দ্বিঘাত সমীকরণের অনেকগুলা কনসেপ্ট শিখাইছিলাম। কি কি শিখাইছিলাম একটু মাথায় নাও ভাইয়া, একটু বোঝার চেষ্টা করো। মূল ছিল কি কি ছিল একটু আমি দেখাই তোমাদেরকে, দেখা দেখতে আমি শিখি। আমি বলছিলাম যে দ্বিঘাত সমীকরণ ভালো করে বুঝলে আমরা ত্রিঘাতে কোনো টাইম নিব না। আমি এখানে কি ছিল মূল হতে ইকুয়েশন নির্ণয় করছিলাম। মূল কি কি ছিল একটু খেয়াল করে দেখো তো। মূল ছিল আলফা বিটা, সেখান থেকে আমরা ইকুয়েশন নির্ণয় করছি। কিন্তু তোমার মনে প্রশ্ন জাগে না ভাইয়া এখানেও তো আপনার ত্রিঘাত সমীকরণ তো মূল থাকবে, তখন কয়টা থাকবে বলো তো? মূল থাকবে তখন 3টা। একদম সেম প্রসেসে একটু খেয়াল করে দেখো, x ইকুয়াল টু আলফা, x ইকুয়াল টু বিটা, x ইকুয়াল টু কি থাকবে? গামা থাকবে। তারপর তুমি কি করবা? x মাইনাস আলফা ইকুয়াল টু 0, x মাইনাস বিটা ইকুয়াল টু 0, x মাইনাস গামা ইকুয়াল টু 0, তাই কিনা? তারপর 3টাকে গুণ করে দিবা, তাই কিনা? x মাইনাস আলফা, x মাইনাস বিটা, x মাইনাস গামা ইকুয়াল টু কি লিখবা? 0 লিখবা। এই গুণটা করার পরে কি আসবে জানো? এইখানে সুন্দর করে লিখবা x কিউব মাইনাস মাইনাস কি লিখবা? মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা এক্স স্কয়ার। এই মাঝখানের 5-6 লাইন বড় বড় লাইনগুলো আমরা স্কিপ করে লাস্টের লাইনটা লিখতেছি সময় বাঁচানোর জন্য। দেখো কি লিখি সেটা দেখো, আলফা প্লাস বিটা প্লাস গামা এক্স স্কয়ার প্লাস আলফা বিটা বিটা গামা গামা আলফা। তুমি গুণ করে দিলেই, তুমি দেখো এগুলো গুণ করা একদম ইজি না, এটার সাথে এটা গুণ করবা, এটার সাথে এটা গুণ করবা, কিন্তু আমি এত বড় গুণ করতেছি না। দেখো গামা আলফা ইন্টু এক্স প্লাস প্লাস না মাইনাস আলফা বিটা গামা ইকুয়াল টু কত হবে? 0 হবে। এখন তুমি বলতে পারো ভাই এই লাইনটা কই থেকে আনলেন? আবারও বলতেছি এটা গুণ করে কমন নিয়ে তারপরে এই জিনিসটা চলে আসছে। ঠিক আছে ভাইয়া? এখন এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখো, প্রথমটা প্লাস ছিল, পরেরটুকু মাইনাস, পরেরটুকু প্লাস, পরেরটুকু মাইনাস। এবার মনে রাখবা তার মানে এক্স স্কয়ার সহগের আগে কি আসতেছে? মাইনাস, এক্স এর সহগের আগে আসতেছে প্লাস, আর ধ্রুবকের আগে আসতেছে কি? মাইনাস। এখন তুমি এটা থেকে একটা ইকুয়েশন বের করছো। এখন তুমি ত্রিঘাত সমীকরণের আদর্শ ইকুয়েশন কি জানো বলো তো ভাইয়া? ওই যেটু আগে শিখাইছিলাম না দ্বিঘাত সমীকরণে, দেখো ভাইয়া এখানে শিখাইছিলাম না, একটু দেখো একটু দেখো একটু দেখো কি শিখাইছিলাম? দ্বিঘাত সমীকরণের আদর্শ ইকুয়েশন ছিল কি? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। আর ত্রিঘাত সমীকরণের আদর্শ ইকুয়েশন কি হবে বলো তো ভাইয়া? ax স্কয়ার প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস ডি ইকুয়াল টু হবে 0। এখন এই সমাধান সমীকরণ এবং এই সমীকরণের সাথে আমি তুলনা করার জন্য অবশ্যই এক্স কিউবের সহগ আমার কত লাগবে বলো তো ভাইয়া? এক্স কিউবের সহগ আমার কত লাগবে? এই যে দেখো 1 লাগবে। তাহলে আমি কি করব? এ এক্স কিউবকে এ দিয়ে ভাগ করো, বি বাই এ এক্স স্কয়ার প্লাস সি বাই এ এক্স প্লাস ডি বাই এ ইকুয়াল টু কত হবে? 0 হবে। তাহলে এটা কাটাকাটি করো, তাহলে কি থাকতেছে দেখো তো ভাইয়া? এক্স কিউব প্লাস বি বাই এ এক্স স্কয়ার প্লাস সি বাই এ এক্স প্লাস
ডি বাই এ ইকুয়াল টু 0। এবার দেখো ভাইয়া এটা যদি 1 নম্বর সমীকরণ হয় আর এটা যদি 2 নম্বর সমীকরণ হয়, 1 আর 2 তুলনা করে পাই, তাহলে কি করবো বলো তো ভাইয়া? 1 আর 2 তুলনা করে পাই, 1 ও 2 তুলনা করে পাই। কি তুলনা করে পাবো দেখো তো ভাইয়া, একটু আগে এগুলা করছিলাম না দ্বিঘাত সমীকরণে, এখন শুধু ত্রিঘাত সমীকরণে টাইপ 7 এ একসাথে করতেছি। ঠিক আছে ভাইয়া, এগুলা কি? এগুলা হলো সবকিছু আমার ত্রিঘাত সমীকরণ টাইপ 7। নাম কি বলতো ভাইয়া? ত্রিঘাত সমীকরণ। ত্রিঘাত সমীকরণ যার ঘাত কত বলতো? 3 আসবে, তাই না? এখন খেয়াল করে দেখো ভাইয়া, এইখানে দেখো এইখানে কি হবে? 1 আর 2 তুলনা করলে আমার কি হবে? আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু কি হবে বলতো ভাইয়া? মাইনাস, এই যে দেখো এটা কি আসবে? মাইনাস বি বাই এ, কারণ এইটা একসাথে ছিল মাইনাস, ওই পাশে মাইনাসটা পাঠিয়ে দিলে মাইনাস বি বাই এ। তারপর দেখো আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু কি হবে? সি বাই এ, একটা মাইনাস একটা প্লাস। দেখো আলফা বিটা গামা ইকুয়াল টু কি হবে? মাইনাস ডি বাই এ। দেখো মাইনাস প্লাস মাইনাস এইভাবে চাইলে মনে রাখতে পারো। ঠিক আছে ভাইয়া, আরেকটা প্রসেসও আমি শিখিয়ে দিই তোমাদেরকে। দেখো এগুলা এই যে আলফা মূলগুলা কিভাবে আছে বলো ভাইয়া? এক একজন একা একা আছে, তার মানে এটা বিজোড় অবস্থায় আছে। বিজোড় অবস্থায় থাকলে মাইনাস হবে। এরা কি অবস্থায় আছে বলো তো ভাই? জোড় অবস্থায় আছে, দুইজন একসাথে আছে, তার মানে প্লাস হবে। এরা কি অবস্থায় আছে বলো তো ভাইয়া? বিজোড় অবস্থায় আছে, তার মানে মাইনাস হবে। ঠিক আছে ভাইয়া, ভুল করবা কখনো? কোনোদিনও ভুল করবা না। এই জিনিসটা দিয়ে তোমার সব কোশ্চেন হয়, সব কোশ্চেন হয়। আল্লাহর দুনিয়ার যত কোশ্চেন আছে সব এই 3টা জিনিস দিয়ে হয়। বলো বলো বলো, বুঝতে পারছো কয়জন? কনসেপ্টটা বুঝতে পারছো কয়জন? কনসেপ্টটা বুঝতে পারছে কয়জন একটু বলো। ওকে, তোমার রাইট হয়ে গেছে। আসো। ওকে, তোমাদের রায়হান ভাই ক্লাসের বাইরে দাঁড়াইছিল তাই না? তোমরা কমেন্ট দেখি নাই আমি। ভাই জোরে বলেন, শুনে নাই ভাইয়া। আচ্ছা, সবাই দেখি মজা করতেছ। ওকে ওকে, ডান। তাহলে এবার খেয়াল করে দেখো ভাইয়া, এই টাইপ থেকে আমরা এখন কি করব? কোশ্চেন সলভ করব। দেখো আমরা এখন কি করব? এই টাইপ থেকে সুন্দর সুন্দর মজার মজার কোশ্চেন গুলা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে ভাইয়া, চলো আমরা দেখি আমাদের জন্য এই টাইপ গুলা থেকে কি কি কোশ্চেন আছে। এই যে দেখো এই কোশ্চেনটা দেখি আমরা। এই কোশ্চেনটা দেখার আগে 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 আরো ভালো কিছু কোশ্চেন আছে, এগুলো দেখি। যে 10 নাম্বারটা দেখো। 10 নাম্বারটা তোমাকে কি বলতেছে? বলতেছে যে এই একটা ত্রিঘাত সমীকরণ আছে, এই ত্রিঘাত সমীকরণের মূলগুলোর সমষ্টি কত? বলতে হবে এই ত্রিঘাত সমীকরণের 3টা মূল আছে, আলফা বিটা গামা। এই 3টা মূলের সমষ্টি কি হবে? আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু কি হবে? মাইনাস বি বাই এ। এখানে বলতো বি এর মান কত আসছে? এই যে দেখো এক্স স্কয়ার সহগ কত আছে? 2, আর এর মান কত আছে? এক্স কিউবের সহগ আছে কত? 1, মানে -2। তার মানে সি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। এটা কোথায় আসছে? এটা শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি 10-11 সালে আসছে, তাই না ভাইয়া? সবাই বুঝতে পারছে তাই না? সবাই বুঝতে পারছো? ওকে, ডান। ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। যারা যারা বুঝতে পারছো সবাইকে অভিনন্দন। ঠিক আছে, এরপরে কোশ্চেনটা আসো। এই কোশ্চেনটা আসো, বলতেছে যে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 5 সমীকরণের মূল ত্রয় যদি আলফা বিটা গামা হয়, তাহলে এই যে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা এটা কত বলতো ভাইয়া? এটা সমান সমান কি ছিল? সি বাই এ। সি কত বলতো ভাইয়া? সি এখানে কি আছে দেখো তো? এক্স কিউব প্লাস 3x স্কোয়ার। সি কে ছিল এক্স এর সহগ, এক্স এর সহগ কিন্তু এখানে নাই, তার মানে তুমি এভাবে বানাই নিবা 0 × x প্লাস 5 ইকুয়াল টু 0। তার মানে এক্স এর সহগ আছে কত বলতো ভাইয়া? 0। 0 থাকলে কি হবে বলতো ভাইয়া? 0 বাই এক্স কিউবের সহগ 1, তার মানে অ্যান্সার হচ্ছে 0। সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে ভাইয়া? ওকে, 0 0 0 0, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। সবাই সবাই ওকে, ডান ডান। সবাই বুঝতে পারছো? সবাই যদি বুঝতে পারো, এবার এই কোশ্চেনটা দেখি আমরা। এই কোশ্চেনটা দেখি আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। বলতেছে যে এই একটা সমীকরণ আছে, তার মূল ত্রয় মানে কি? আলফা বিটা গামা ইকুয়াল টু কি হবে? মাইনাস ডি বাই এ হবে। ডি কে বলো তো ভাইয়া? ধ্রুবক মাইনাস ডি মানে ধ্রুবক, আর এক্স কিউবের সহগ কত? 5, -8/5। এটা হলো কারেক্ট অ্যান্সার। ডি নাম্বারটা হলো কি? কারেক্ট অ্যান্সার। ঠিক আছে ভাইয়া, ডি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে,
ওকে ডান, ঠিক আছে। ওকে, এই হলো আমাদের কি বেশিরভাগের কনসেপ্ট ছিল, ঠিক না? এবার দেখো আমি তারপরে কয়েকটা কোশ্চেন দেখো মাঝখানে কি বলতো করাইনি, তাই না? তুমি বলতে পারো যে ভাইয়া এই কোশ্চেন গুলো এগুলো করানো হয় নাই, তাই না? বলো তো ভাইয়া, এই কোশ্চেন গুলা আমি দেখাচ্ছি তোমাদেরকে, একটা একটা করে আমি দেখাচ্ছি, ঠিক আছে? এইবার দেখো আগে তোমাদেরকে কোন কোশ্চেনটা দেখাবো, এই কোশ্চেনটা দেখো। বলতেছে যে সি এর মান কত হলে এই সমীকরণটার একটা মূল অপরটার কি হবে, উল্টা হবে। এই হলো একটা কোশ্চেন, ঠিক আছে ভাইয়া? আগে একটু আমাকে বলো ভাইয়া, আগে একটু আমাকে বলো, তুমি আমাকে বলো এই সমীকরণটার একটা মূল অপরটার উল্টা কখন হবে বলো তো? তুমি জাস্ট একটা জিনিস চিন্তা করে দেখো, যদি একটা মূল হয় আলফা আর একটা মূল কি হবে 1/আলফা, তাই না? এখন তুমি আমাকে বলো, বলতেছে যে সি এর মান কত, মানে এই ধ্রুবকটার মান কত, তাই কিনা বলো তো ভাইয়া? তুমি মূলদ্বয়ের একটা মূল পাচ্ছ আলফা আর একটা মূল পাচ্ছ 1/আলফা। এখন তুমি যদি মূলদ্বয়ের যোগফল বের করতে যাও আলফা প্লাস 1/আলফা, তাহলে তোমার কিন্তু জীবন শেষ হয়ে যাবে। কেন জানো? কারণ আলফা জিনিসটাকে তুমি কি করতে পারবা না, রিমুভ করতে পারবা না। কিন্তু তোমার এখানে কোনো অপশনের মধ্যে আলফা জাতীয় জিনিস নাই, তাই কিনা? তার মানে তোমার আলফাটাকে কি করা লাগবে, রিমুভ করা লাগবে। আলফাটাকে রিমুভ করার জন্য তোমার কি করা লাগবে বলতো ভাইয়া? মূলদ্বয়ের গুণফল বের করা লাগবে। মূলদ্বয়ের গুণফল মানে কি বলতো ভাইয়া? মূলদ্বয়ের গুণফল মানে হলো যে আমরা কি বলতো ভাইয়া, সি বাই এ। সিটা কি বলতো ভাইয়া? এই যে সি, এটাকে বলতো ভাইয়া এক্স স্কয়ার সহগ হলো 1। তার মানে এটা কাটাকাটি করো, তাহলে থাকতেছে যে 1 ইকুয়াল টু সি, মানে সি এর মান 1, তার মানে ডি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার, তাই কিনা? তার মানে এগুলো কিভাবে বুঝলা? ওই যে যোগফল বের করতে গেলে আলফা থেকে যায়, আর গুণ করলে কাটাকাটি হয়ে যায়, আলফা চলে যায়। ঠিক আছে ভাইয়া? আশা করি বুঝতে পারছো, তাই কিনা? আশা করি বুঝতে পারছো। এবার দেখো ভাইয়া, এই কোশ্চেনটা কি বলতেছে, একটা এই যে এই সমীকরণের মূলদ্বয় সমান হলে, মূলদ্বয় যদি সমান হয় তাহলে এর মান কত? দেখো অনেকগুলা জায়গায় চলে আসছে। এখন তুমি আমাকে বলো মূলদ্বয় সমান হয় কখন বলো তো ভাইয়া? যখন নিচ্ছেকের মান কত হয়, 0 হয়, তাই না? নিচ্ছাকের মান যখন 0 হয় তখন কি হয়, মূলদ্বয় সমান হয়ে থাকে। এখন বলো নিচ্ছাক কি ছিল, ডি ইকুয়াল টু 0, তাই কিনা বলতো ভাইয়া? পূর্ণবর্গ রাশি কি ডি, ডি আমরা কি জানি বলতো ভাইয়া? পূর্ণবর্গ রাশির নিচ্ছাকের মান কত হয়, 0 হয় না? তাহলে পূর্ণবর্গ রাশির সবসময় মূলগুলো কি থাকে, সমান থাকে। তাহলে ডি ইকুয়াল টু কত হয়, 0 হয়। তার মানে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কত হবে, 0 হবে। এখানে বি কে বলতো ভাইয়া 3, তার মানে 3 স্কয়ার মাইনাস 4, এর মান কত এ, আর সি এর মান কত 4 ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে থাকতেছে কত 9 মাইনাস 16 ইকুয়াল টু 0। তাহলে আমার কাছে কি থাকতেছে, a ইকুয়াল টু 9/16। দেখো 9/16 কত নম্বরে, ডি নম্বরে। ডি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। সিবাসুতে আসছে, শের বাংলাতে আসছে, বাউতে আসছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসছে, সব জায়গায় আসছে। তার মানে আশা করি বুঝতে পারছো। এই বলো বলো কঠিন কি লাগতেছে, বলো কোনো কোশ্চেন কি কঠিন লাগতেছে? আমরা যা বলছিলাম কনসেপ্টটাকে ক্লিয়ার হয়েছে, সব টাইপের কনসেপ্ট শেষ, কোশ্চেন সলভ করতেছে। তোমরা আমাকে বলো কোশ্চেন সলভ করতে গেলে কি কঠিন লাগতেছে কিনা? তোমরা যে বলো যে খুব কি কঠিন লাগতেছে কিনা আমাকে বলো। সব কি বুঝতেছো তোমরা? হ্যাঁ রে বাবা। ওকে ফানি ফানি ভাইয়া, ওকে ডান, ওকে ডান মোটামুটি। হ্যাঁ এটাও করাইছে। ওকে আমি একটা ওভারঅল একটা ধারণা দেই, শুনো আমি একটা শেষ করব। আচ্ছা গুচ্ছের মতো কৃষি দাও, ভালো একটা রেজাল্ট উপহার দিব ভাইয়া ইনশাল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এক্সামে গেলে আউলাইয়া যায়, কোনো আউলা জাউলা আর হবে না ইনশাল্লাহ। আমি এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই, ঠিক আছে ভাইয়া? আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। তোমরা এখানে অব্দি আমি 7টা টাইপ দেখিয়েছি। কি দেখিয়েছি? 7টা টাইপ দেখিয়েছি। তার মধ্যে লেখো ইম্পর্টেন্ট টাইপ, সুন্দর করে সবাই লেখো ইম্পর্টেন্ট টাইপ। 1 নাম্বারটা লেখো নিশ্চয়ক, 2 নাম্বারটা লেখো মূলদ্বয়ের যোগফল ও গুণফল, মূলদ্বয়ের যোগফল গুণফল। এবং ওই যে কি ছিল বলতো ভাইয়া, একটু আগে আমরা কি মূল শিখছিলাম বলতো, জটিল মূল। দেখলা না জটিল মূল কি হয় বলতো? একটা জটিল মূল যদি থাকে সে আরেকটা মূল কি হয়, তার অনুবন্ধী হয়। ওই সেই জটিল মূলটা একসাথে বলে দিলাম, জটিল মূল। এবং লাস্টে লেখো ত্রিঘাত সমীকরণ। ত্রিঘাত সমীকরণে কি, তাদের যোগফল, তাদের গুণফল এবং আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফার মান, ত্রিঘাত সমীকরণ। এই 3টা কনসেপ্ট থেকে পরীক্ষা প্রশ্ন হবে।
কৃষিতে। এই হলো আজকের ক্লাসের সারমর্ম, ঠিক আছে, বা সামারি। তো 6 মাস পরে নওশিন বলতেছে ম্যাথ করতেছে, খুব কি কঠিন লাগলো নওশিন বলো তো? অবশ্যই রেকর্ড ক্লাস থাকবে, এক্সামে গেলে আউলাই যায়। আচ্ছা, আশা করি যে ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে সবার, ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে ভাইয়া, ওকে ডান। আমার ধারণা, ও আচ্ছা আচ্ছা, এক্স্যাক্টলি, তোমরা আমাকে মনে করাই দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সাধারণ মূল, রায়হান একটু কোশ্চেন ব্যাংকটা দিও তো, কোশ্চেন ব্যাংকটা। সাধারণ মূলের একটা ম্যাথ, হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, যারা মনে করাই দিছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওই যে ওই রুমে আছে। ওকে ওকে, না ভাইয়া অনেক ইজিলি বুঝতে পারছি, একটু প্রবলেম হবে, দেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, ওকে, না না আলাদা কোনো পাস করা লাগে না। চলো আমরা এখন কি করব, আমরা একটা কোশ্চেন আমি তোমাদের জন্য রাখছি, কিন্তু সেটা স্লাইডের বাইরে রাখছিলাম, স্লাইডে দিয়েছিলাম, কিন্তু যে স্লাইড মেক করছে, স্লাইড তৈরি করছে যে, সে স্লাইডে এই কোশ্চেনটা রাখেনি, ঠিক আছে ভাইয়া, তার জন্য স্লাইডে রাখা হয়নি, ঠিক আছে, কিন্তু আমরা এখন সলভ করব, ঠিক আছে, আমরা এখন সলভ করব, ঠিক আছে। ওকে লেখো, কোই কোশ্চেনটা, ওকে দাঁড়াও ভাইয়া, ওকে ভাইয়া দাঁড়াও, এই যে আমরা ওই কোশ্চেনটা নিয়ে আসছি, ঠিক আছে, ওকে দাঁড়াও, বুকটার কাজ চলতেছে রে বাবা, সর্বোচ্চ চেষ্টা করতেছি, অ্যাটলিস্ট কোনো না কোনো মাধ্যমে অ্যাটলিস্ট পাবাই, হাতে পাবা, অ্যাটলিস্ট পিডিএফ হোক যেটাই হোক, কোনো না কোনো মাধ্যমে বইয়ের কাজ অনেকাংশ আগাইছি, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। সমস্যাগুলো কিভাবে সলভ করবো নাকি কাকে দিব, আমাদের ডিসকাশন, সমস্যাগুলোর জন্য আমাদের কি আছে, আমাদের ডিসকাশন গ্রুপ আছে, আমাদের কি আছে বলতো, ডিসকাশন গ্রুপ আছে, যারা জানো না, আচ্ছা এই হ্যাঁ সাউন্ড একটু, আমাদের ডিসকাশন গ্রুপ আছে, ওই ডিসকাশন গ্রুপে তোমরা যত সমস্যা আছে সেগুলো ফালাবা, আমাদের শিক্ষার্থীরা আছে, মানে যারা তোমাদের বড় ভাইয়া পুরা, তারা সব সলভ করে দিবে, ঠিক আছে ভাইয়ারা। ওকে চলো, সাধারণ মূলের আমরা একটা ম্যাথ আছে, আমি দুইটা ম্যাথ সাধারণ মূলের করাবো, ঠিক আছে, মজার মজার আমি কি করব, দুইটা ম্যাথ করাবো, ঠিক আছে, দুইটা ম্যাথ। তাহলে একটা কোশ্চেন লেখো, এই কোশ্চেনটা স্লাইডে রাখছিলাম কিন্তু সে কি করে নাই, স্লাইডে অ্যাড করে নাই, ঠিক আছে, কোশ্চেন লেখো, a1x স্কয়ার প্লাস b1x প্লাস c1 ইকুয়াল টু 0, এবং কি বলতেছে, এবং বলতেছে a2x স্কয়ার প্লাস b2x প্লাস c2 ইকুয়াল টু কি বলতেছে 0। এই দ্বিঘাত সমীকরণের এগুলো কৃষিতে আসে না, কিন্তু দেখো তাও এগুলো ঢাকা ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। দুটি মূলই সাধারণ হওয়ার শর্ত কি বলতেছে, কি দুটি মূলই সাধারণ হওয়ার শর্ত কি, জাস্ট সাধারণ মূলের জায়গায় এই ম্যাথটা অ্যাড করে দিবা, ঠিক আছে ভাইয়া, সাধারণ হওয়ার শর্ত কি, এটা ছিল কোশ্চেন, ঠিক আছে ভাইয়া, এটা হলো কোশ্চেন। তো অপশনগুলো আমি দেই তোমাদেরকে, অপশনগুলোতে কি আছে, a1/b1 ইকুয়াল টু কি বলতেছে a2/b2। অপশন বি তে আছে কি, অপশন বি তে আছে a1/a2 ইকুয়াল টু কি, ইকুয়াল টু হলো b2/b1। অপশন সি তে আছে কি, আছে a1/a2 b1/b2, a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2। অপশন ডি তে আছে কি a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2। ওকে ডান, ঠিক আছে। এবার আসো ভাইয়া মেইন কথায় আসি, তুমি জাস্ট চিন্তা করে দেখো, বলতেছে যে এই সমীকরণ এবং এই সমীকরণ দুইটা কি হইতে হবে, একই হইতে হবে, তাই না ভাইয়া, বলো তো ভাইয়া, তাই কিনা বলো তো ভাইয়া,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিসকাশন গ্রুপ তখনই শুধু পাবা রে বাবা যখন কোর্সে অ্যাড হবা। তো এখন খেয়াল করে দেখো ভাইয়া, এই কোশ্চেন একটু মজার। তো তুমি আমাকে বলো, দুইটা দেখো কি বলতেছে, দুটি মূলই সাধারণ, এগুলো হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তার মানে এটা থেকে একটা মূল আসলো আলফা বিটা, এবং অবশ্যই এটা থেকেও দুইটা মূলই সাধারণ, মানে কি দুইটা মূলই কমন মূল হওয়া লাগবে। তার মানে এইটা থেকেও আসবে আলফা বিটা। এন্ড তুমি আমাকে বলো ভাইয়া, দুইটা মূলই কমন মূল আসা মানে কি? দুইটা ইকুয়েশন একই ইকুয়েশন না? বলতো ভাই একই ইকুয়েশন কিনা। ধরো 2x² প্লাস 5x প্লাস 6, আর আরেকটা ইকুয়েশন হবে 2x² প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু কি হবে 0। তার মানে দুইটা মূলে সেম ইকুয়েশন বলেই তো তাদের দুইটা মূল কি হচ্ছে, সাধারণ হয়ে যাচ্ছে, তাই কিনা বলতো ভাইয়া? তাই। তার মানে এখান থেকে তুমি এখান থেকে কি করো বলতো ভাইয়া, এটা যদি হয় a1 আর এটা কি a2, এটা কি b1, এটা কি b2, এটা কি c1, এটা কি c2, তাই কিনা? তাহলে তুমি আমাকে বলো a1/a2 মানে কি বলতো, 2/2, a1/a2 মানে 2/2 মানে আসতেছে 1, তারপর b1/b2 মানে 5/5 আসতেছে 1, c1/c2 মানে 6/6 ইকুয়াল টু আসতেছে 1। তাহলে তুমি বলতে পারো কি, এই a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2, এই তিনটার মানে 1 আসতেছে। তার মানে এই শর্তটা সত্য। ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার হইছো কিনা বলো, বলো ক্লিয়ার হইছো কিনা? সি, ওকে, ভেরি গুড। তার মানে এই যে সাধারণ মূলের কনসেপ্ট থেকে জাস্ট মনে রাখবা যে দুইটা কমন মূল, বা কি বলতো, দুইটা ইকুয়েশন থেকে একটা কমন মূল থাকবে, সেটাকে আমরা সাধারণ মূল বলতে কি। আর যখন দুইটা মূল বলবে সেম মূল, তখন আমরা বুঝে যাবো ইকুয়েশন দুইটা সেম। ঠিক আছে ভাইয়া, এই কনসেপ্টটা মাথায় রাখলেই হয়ে যাবে। ওকে, আর যা বললাম এই তিনটা টপিককে বেশি গুরুত্ব দিবা। ঠিক আছে ভাইয়া, যেইভাবে বলছি এইভাবে পড়বা ইনশাল্লাহ। আমি আজকে ওভারঅল একটা ছোট্ট করে আইডিয়া দিলাম যে কি টাইপের কোশ্চেন হয়, কিভাবে হয়। তোমরা যারা রয়েছে, যারা এখনো কোর্সে ভর্তি হলো, অবশ্যই পেজে মেসেজ দাও। পেজে মেসেজ দিলে তোমরা কোর্সের ডিটেলস সবকিছু পেয়ে যাবা। ঠিক আছে ভাইয়া, তাই তোমরা যারা এখনো ভর্তি হনি, তোমরা হয়তো বুঝে যাচ্ছ যে কৃষির কোশ্চেনের প্যাটার্ন কেমন হতে পারে, তাই না? কৃষির প্রশ্নের প্যাটার্ন কেমন হতে পারে তোমরা এটা মোটামুটি বুঝে যাচ্ছ। এবং ভাইয়ার তো সবকিছু ধরে এখানে তো তাও তো অনেকগুলা জিনিস মানে দেখাইছে, কিন্তু তোমাদেরকে আরো ভালো মতো ইনশাল্লাহ 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 এইটুকু তুমি মেনে রাখতে পারো। ভাইদের পুরো কোর্সের মধ্যে সকল ক্লাস, সকল এক্সাম সবকিছু এক অন্যরকম থাকবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। ঠিক আছে, তোমাদের আগের ব্যাচে যে সব ভাইয়াপুরা ছিল তারা সব থেকে ভালো জানে যে আমাদের কোর্স, আমাদের সার্ভিস, আমাদের সবকিছু কেমন থাকে। ঠিক আছে ভাইয়া, তো আচ্ছা, কিভাবে প্রিপারেশন নিবা? অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার কিভাবে করবা? ভাইদের ক্লাসগুলো ভালো মতো ফলো করলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার করলে দেখো, আজকে যেমন ভাইয়া কয়টা টাইপ শিখিয়েছে বলো তো, এইভাবে তোমাদেরকে আমি মোট কয়টা টাইপ শিখিয়েছি? অনেকগুলো টাইপে শিখিয়েছি। মোট 3টা টাইপ ইম্পর্টেন্ট দিছি, কিন্তু আমি প্রায় 7টা টাইপ শিখিয়েছি তোমাকে। 7টা টাইপের আগে কি করতে হয়? কনসেপ্ট ক্লিয়ার। ধরো একটা টাইপের কনসেপ্ট ক্লিয়ার করে সেই টাইপ রিলেটেড আমি কোশ্চেন সলভ করেছি। এইভাবে তুমি ঠিক কি করবা? বাসায় এইভাবে একবার রিভিশন দিবা পুরো আমার লেকচারটা, পুরো লেকচারটা এইভাবে রিভিশন দিয়ে তারপরে কাজ কি থাকবে, এই টাইপ রিলেটেড ধরো টাইপ 1 আছে, তার ভিতরে আর যে সকল কোশ্চেনগুলো ছিল, আমি তো মাত্র 2টা-3টা করে কোশ্চেন দেখিয়েছি, তাই না? আমি জাস্ট নমুনা দেখালাম তোমাকে। তারপর তোমার কাজ কি থাকবে? বাসায় বসে ওই জিনিসগুলো প্র্যাকটিস করা, তাই না? সেম কোশ্চেনে দেখবা তুমি প্র্যাকটিস করতে গেলে বুঝতে পারবা কোশ্চেন তুমি ভালো মতো সব পারো কিনা। ঠিক আছে ভাইয়া, তো আমার ধারণা সবাই পারবা। ঠিক আছে, আমার ধারণা সবাই পারবা। হ্যাঁ, 7টা টাইপ শিখিয়েছি, তো আমার ধারণা সবাই পারবা ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই সব নেওয়া হবে রে। হ্যাঁ, ম্যাথ এসে ভাইয়া ম্যাডাম না, জিএসটিতে ম্যাথ স্কিপ করছে, এখন কি পারবো? অবশ্যই পারবা, কেন পারবা না? অবশ্যই পারবা। ভালো মতো ভাইয়াদের ক্লাসগুলো করো, তাহলেই হবে। ঠিক আছে, তাহলেই হবে। ওকে, ডান। তো আমি একেবারে থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ঠিক আছে, ওকে, সাধারণ মূল্যে ম্যাথ করে দিচ্ছি। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, কোশ্চেন ব্যাংক সলভ করলে এনাফ। এক্স্যাক্টলি, কোশ্চেন ব্যাংক সলভ করলে এনাফ। অবশ্যই অবশ্যই ভালো মতো কোশ্চেন ব্যাংকে যা যা আছে সেগুলো ভালো মতো সলভ করতে হবে। যে কোনো কোশ্চেনে আটকে গেলে কোর্সে তো যারা আছে তোমরা ডিসকাশন গ্রুপে করবা, তখন তোমাদেরকে ওই কোশ্চেনগুলো সলভ দিয়ে দিবে তোমাদের ভাইয়া পুরা। ঠিক আছে, ঠিক আছে। তো আমার ধারণা সবাই একটা সেরা জার্নি পার করতে যাচ্ছ ম্যাসনের সাথে। শেষটা ভালো যার সব ভালো তার, এটা মনে রাখবা। তো শেষ ভালো করতে হলে পরিশ্রমী হতে হবে এবং নিজেকে একদম নতুন উদ্যমে নিজেকে পরিচয় দিতে হবে। ঠিক আছে ভাইয়া, তো পরিশ্রম করো ইনশাল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, এবং কি করবা বলো তো, রেগুলার ক্লাস করবা। হয়তো বা রাত্রে 9টায় একটা আপডেট আসতেছে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।